যা কোথায় গেল? আরিফা জয়েন হতে পেরেছো তো? ঠিক আছে। যেখানে কোনো টেকনিক্যাল কিছু হবে, অসুবিধা হবে, আমাকে বলবে, ঠিক আছে? যেখানে শুনতে পাবে না, দেখতে পাবে না, জিজ্ঞেস করবে না, কারণ এতে ভালো বোঝা যায় না। তোমরা তো অফলাইনে নেই, এই জন্য আমি অনলাইনটা খুব একটা পছন্দ করি না নিজে, যে আমার অফলাইন হলে সুবিধা হয়, এখানে সবাইকে দেখতে পাই, আমি এই বোর্ড আছে, বোর্ডে মানে পড়াতে পারি, দেখতে পাই, কিন্তু তোমাদের ক্ষেত্রে সেটা সম্ভব হচ্ছে না। যাই হোক, তো অসুবিধা নেই, কিন্তু যদি কোনো জায়গায় গ্লিচ হয়, যদি কোনো জায়গায় শুনতে না পাও কখনোই বা কিছু, তাহলে মাইক্রোফোন অন করে বলবে, চ্যাটে লিখবে না, চ্যাটে লিখলে আমি দেখতে পাবো না, ঠিক আছে? মাইক্রোফোন অন করে বলবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা যেটা শুরু করব সেটা হলো যে তোমার অরিজিন অফ ইউনিভার্স, মানে তোমার ব্রিফ আইডিয়া অ্যাবাউট আমাদের সোলার সিস্টেম, ঠিক আছে? সেইটা আমরা প্রথম দিনে শুরু করব। তোমাদের সঙ্গে খাতা পেন অবশ্যই রাখো, ঠিক আছে? যদি না নিয়ে বসছো তাহলে খাতা পেন নিয়ে এসো, খাতা পেন সঙ্গে নিয়ে বসো, উইদাউট খাতা পেন বসবে না। তাহলে এই যে আমরা আমাদের জিওলজির শুরুটাই যেটা করব, জিওলজি তো ডেফিনেটলি স্টাডি অফ আর্থ, আমরা আর্থ নিয়েই বেসিক্যালি পড়বো, আমাদের তো বাকি প্ল্যানেটগুলোর সম্পর্কে অতখানি জানার প্রয়োজন নেই, কিন্তু ব্যাপারটা হলো গিয়ে কি, যে আর্থ জানতে গেলে আমাদেরকে বাকি প্ল্যানেটগুলো একটু জেনে নিতেই হয়, ঠিক আছে? জিওলজিতে এখন একটা খুব কথা চালু হয়েছে, সেটা হচ্ছে অ্যাস্ট্রয়েড মাইনিং, বুঝতে পারলে? মানে হলো গিয়ে তোমার পৃথিবীর যা কিছু মেটেরিয়াল সেগুলো শেষ হয়ে যাওয়ার পরেও আমরা অ্যাস্ট্রয়েডে গিয়ে মাইনিং করবো, বা তোমার বাইরে প্ল্যানেটে গিয়ে মাইনিং করবো। অলরেডি মুনে মাইনিং করার জন্য নানা রকমের মিশন টিশন চালু হয়েছে, সেইখান থেকে তোমার বিভিন্ন রকমের স্ট্র্যাটেজিক এলিমেন্টস গুলোকে এনে আমাদের এখানে ইউজ করার একটা প্রকল্প নেওয়া হয়েছে, ঠিক আছে? অ্যাস্ট্রয়েড মাইনিং আজকাল চলছে মার্কেটে খুব। এইসবের ফলেই এখন হলো কি, এই তোমার গেটে, নেটে আর জ্যামে সব জায়গাতেই এই প্ল্যানেটারি সায়েন্সের একটা বাড়াবাড়ি হয়ে গেছে, ঠিক আছে? তো সেই কারণে একটু শুরুর দিকটা একটু দেখে নিতে হবে, তারপরে আমরা খুব বেশি ইনডেপথে যাব না। হ্যাঁ, আমি একটা নোটস দেবো, কারণ আমি বিএসসি তে সাধারণত যেটা পড়াই সেটা একটু ইনডেপথ হয়, তো সেই নোটসটাই আমি তোমাদেরকে দেবো, সেটাই শেয়ার করে দেবো, তাহলে সেখানে তোমরা একটু বেশি করে পাবে, ঠিক আছে? প্রয়োজন অনুযায়ী দেখবে, যদি প্রয়োজন মনে করো তাহলে ওটা পড়বে, আদারওয়াইজ ওখান থেকে কেটে সেটে নিজের মতো করে একটা ছোট করে বানিয়ে দেবে, ঠিক আছে? নিজেদের নোটস তোমাদেরকে অলওয়েজ বানাতে হবে, সেটা সম্পর্কে কোনো সন্দেহ নেই। প্রথম দিন থেকে আমি বলছি, নিজের নোটস না বানালে কিন্তু হবে না, ঠিক আছে? নিজের নোটস বানাবে। হ্যাঁ, আমাদের যে সোলার সিস্টেম, সেই সোলার সিস্টেমের যে মেন মেম্বার, হ্যাঁ, তারা কারা? প্রথমত আমাদের সোলার সিস্টেমে আছে তোমার সান, ফার্স্ট মেম্বার হচ্ছে গিয়ে সান, দ্বিতীয়ত হচ্ছে প্ল্যানেটস, ঠিক আছে? নেক্সট হলো গিয়ে স্যাটেলাইটস, বিভিন্ন রকমের স্যাটেলাইটস বলতে আমি কি আর্টিফিশিয়াল গুলোতে একটু নিয়ে যাচ্ছি না, সেটা পরে। হ্যাঁ, আমি ন্যাচারাল স্যাটেলাইটস এর কথা বলছি, ঠিক আছে? স্যাটেলাইটস। নেক্সট হলো গিয়ে কি অ্যাস্টেরয়েডস, নেক্সট হলো গিয়ে কি কোমেটস, আর হচ্ছে গিয়ে কি মেটিওরাইটস, ঠিক আছে? তাহলে আমাদের যে সোলার সিস্টেমের কথা বলছি, এই সোলার সিস্টেম কম্পোজড অফ এই সমস্ত জিনিসপত্র। এখানে সান নিজে আছে, প্ল্যানেটস গুলো আছে, বিভিন্ন প্ল্যানেটসের স্যাটেলাইটস আছে, হ্যাঁ, অ্যাস্ট্রয়েডস আছে, কোমেটস আছে, এবং মেটিওরাইট হয়ে কখনো কখনো আমাদের এখানে পৃথিবীতে এসে সেগুলো পড়ছে, এই ব্যাপারগুলো আছে। কিছু ডেফিনেশনস প্রথমে দেখবো, তারপরে মানে আলটিমেট আমি প্রথমেই ওই থিওরি গুলোতে যাবো না, যে তোমার নেবুলার হাইপোথিসিস অমুক তমুক, ওগুলো পরে যাচ্ছি। তার আগে কিছু বেসিক
জিনিসপত্র দেখে নিই, তারপরে আস্তে আস্তে ওইটাতে ঢুকবো। তারপরে আমরা যেটা যাবো সেটা হচ্ছে গিয়ে তোমার প্ল্যানেটারি মোশন। এখানে কিছু ফর্মুলাস আছে, কিছু নিউমেরিক্যালস আছে, সেগুলো দেখবো। সেটা আজকে হবে না, সেটা নেক্সট ক্লাসে হবে। ঠিক আছে, আজকে এই শুরুর দিকটাই প্রথমে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা যেটা করি সেটা হলো গিয়ে কি, যে তোমার অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট, এই কথাগুলো বারবার আসবে, এই জন্য আমি এগুলোকে প্রথমেই ক্লিয়ার করে দিই। বিশেষত যদি তোমাদের মধ্যে কেউ বাংলা মিডিয়াম থেকে হয়ে থাকো, তাহলে তাদের ক্ষেত্রে খুবই প্রবলেম হবে যে জিনিসটা অ্যাকচুয়ালি কি বলতে কি চাইছে। হ্যাঁ, তো সেটা প্রথমে আগে জেনে নেওয়া যাক। অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট, ঠিক আছে, তোমরা যদি খাতা নিয়ে বসে থাকো তাহলে ওর মধ্যে একটা হেডিং দাও, ছোট করে লেখো অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট। কাকে বলে এটা? ঠিক আছে, অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট। অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট কথাটার মানে হচ্ছে গিয়ে যে একটা ন্যাচারালি অকারিং ফিজিক্যাল এন্টিটি অথবা অ্যাসোসিয়েশন অথবা স্ট্রাকচার, যাই হোক না কেন, সেটা অবজারভেবল ইউনিভার্সের মধ্যে বিলং করছে। ঠিক আছে, তার মানে অবজারভেবল ইউনিভার্স কথাটার মানে হচ্ছে গিয়ে আমরা এখন আমাদের যা কিছু হচ্ছে মাল্টিভার্স নিয়ে বলছিল, ইউনিভার্সের ওপরেও মাল্টিভার্স, এই সমস্ত অ্যাস্ট্রোফিজিক্সে চলছে। আমরা খুব বেশি অ্যাস্ট্রোফিজিক্সের মধ্যে ঢুকবো না, কারণ আমাদের জিওলজি, জানো তো, জিওলজি হচ্ছে ধার করা সাবজেক্ট, আমাদের নিজস্ব বলে কিছু নেই। জিওলজির কোনো ব্রাঞ্চই জিওলজিস্ট নিজস্ব কিছু নেই, কোনো জিওলজিস্ট আজ পর্যন্ত কোনো কিছু আবিষ্কার করেনি। যা করেছে আইদার কেমিস্ট অথবা ফিজিসিস্ট অথবা তোমার অন্য কোনো মেটেরিয়াল সায়েন্সের লোকজন। আমরা শুধুমাত্র আর্থকে এক্সপ্লোর করার জন্য যেটুকু প্রয়োজন সেইটুকু শুধুমাত্র তাদের কাছ থেকে ধার নিয়ে সেইটুকু পড়াশোনা করে আমাদের কাজ হচ্ছে কি আর্থকে এক্সপ্লোর করা, সেটাই জিওলজি। আর্থকে এক্সপ্লোরেশন, আর্থ এক্সপ্লোরেশন অফ আর্থের জন্য যে নলেজটা লাগে সেটাই, তার স্টাডিটাই হচ্ছে জিওলজি। ঠিক আছে, তার মানে আমাদের এই যে ব্যাপারটা হয়েছে এটাও কিন্তু জিওলজির অরিজিনাল জিনিস নয়, এটাও তোমার অ্যাস্ট্রোফিজিক্স থেকে ধার করা একটা ব্যাপার। তো সেখান থেকে আমরা পুরো অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে যদি এখন পড়তে যাই, তো আমাদের তো একটা মোটো আছে, কারণ 1 থেকে 1.5 বছরের মধ্যে তোমাদের এই যে গেটটা আছে বা তোমরা যে কম্পিটিটিভ এক্সামস গুলোতে আসবে, তাতে আমাকে তো শেষ করতে হবে। আমি যখন অন্যটা পড়াই তখন হচ্ছে কি আমার হাতে অনেকটা সময় থাকে, যার কারণে আমি জিওলজির ইন্ট্রোডাকশন থেকে অনেক অনেক শুরু থেকে শুরু করি, কিন্তু অতটা দরকার পড়বে না, অলরেডি তোমরা খানিকটা জেনেও এসছো। হ্যাঁ, তো তার জন্য তো অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট মানে হচ্ছে একটা ন্যাচারালি অকারিং ফিজিক্যাল এন্টিটি, যেটা অবজারভেবল ইউনিভার্সের মধ্যে থাকছে। তার মানে অবজারভেবল ইউনিভার্সের মধ্যে যা কিছু আছে, এভরিথিং এভরিথিং হচ্ছে কি তোমার অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্টের মধ্যে পড়ে। যেমন তুমি বলতে গেলে প্ল্যানেটারি সিস্টেম, ঠিক আছে, তাহলে এভরিথিং উইদিন অবজারভেবল ইউনিভার্স। তাহলে ইউনিভার্সের মধ্যে যা কিছু অবজারভেবল সবকিছুকে আমরা কি বলি? অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট। ঠিক আছে, এক্সাম্পল হিসেবে তুমি নিতে পারো হচ্ছে গিয়ে প্ল্যানেটস গুলো আছে আমাদের, প্ল্যানেটস, নেবিউলা, গ্যালাক্সি, অ্যাস্টেরয়েড, মুন, প্ল্যানেট, স্টার্স, যা কিছু আছে এরা সবাইকেই এক কথায় বলে এদেরকে অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট। ঠিক আছে, তাহলে প্রথম ডেফিনেশনে লিখবে হচ্ছে কি অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট জিনিসটা কি। দ্বিতীয়ত হলো গিয়ে ইন্টারস্টেলার অবজেক্ট। ঠিক আছে, ইন্টারস্টেলার ইন্টারস্টেলার অবজেক্ট। ইন্টারস্টেলার অবজেক্ট মানে হচ্ছে গিয়ে কি, যে দুটো স্পেসে, দুটো স্টারের মাঝে যে স্পেস, সেটাকে আমরা বলি কি ইন্টারস্টেলার মাঝখানে। তো দুটো স্টারের মাঝখানে মধ্যবর্তী যে ফাঁকা জায়গা সেটাকে আমরা বলছি ইন্টারস্টেলার। তো সেই ইন্টারস্টেলার স্পেসে যা কিছু থাকে সেগুলোকে আমরা বলি কি তোমার ইন্টারস্টেলার অবজেক্ট। এরা কিন্তু কোনো স্টারের সঙ্গে গ্র্যাভিটেশনালি অ্যাটাচড নয়, বুঝতে পারছো? মানে আইদার এরও পার্ট নয় এরও পার্ট নয়। ঠিক আছে, দুটো স্টারের মধ্যে কারোরই কিন্তু এরা পার্ট নয়, গ্র্যাভিটেশনালি এরা কারোর সঙ্গেই অ্যাটাচ নয়। ঠিক আছে, তো এরা মাঝখানে পড়ে আছে। এই সমস্ত ম্যাটার গুলো তাদেরকে আমরা বলি কি ইন্টারস্টেলার অবজেক্ট। যেমন খুব ভালোভাবে উদাহরণ দিতে গেলে আমাকে বলতে হয় অ্যাস্টেরয়েড বা কোমেটস। ঠিক আছে, এরা কিন্তু কখনোই কোনো স্টার দিয়ে বাউন্ডেড নয়, কোনো অ্যাস্টেরয়েড বা কোমেট আমাদের কোনো স্টারের সঙ্গে লিঙ্ক নয়, এরা এমনি ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পারছো? কারোর গ্র্যাভিটেশনাল এর মধ্যে এরা নয়। যেমন প্ল্যানেটস গুলো আমাদের যে কটা প্ল্যানেটস আছে, তারা কিন্তু সূর্যের সানের সঙ্গে গ্র্যাভিটেশনালি রিলেটেড, কিন্তু কোমেটস গুলো কিন্তু তা নয়। আজকে ওরা অন্য কোনো ইউনিভার্সে কেউ চলে যেতে পারে সানকে ছাড়িয়ে গিয়ে, তাদের কিছু যায় আসে না।
বুঝতে পারলে? তাহলে এই ধরনেরকে বলি আমরা কি, তোমার হচ্ছে কি ইন্টারস্টেলার অবজেক্ট। তাহলে বুঝতেই পারছো ইন্টারস্টেলার অবজেক্ট হোক আর যাই হোক না কেন অ্যাস্ট্রোনমিক্যালের মধ্যেই কিন্তু তারা থাকছে, কারণ অ্যাস্ট্রোনমিক্যাল হচ্ছে এভরিথিং। তাহলে তারই মধ্যে একটা পার্ট হচ্ছে কি ইন্টারস্টেলার অবজেক্ট। ঠিক আছে, নেক্সট হলো গিয়ে একটা কথা তোমরা খুব পাবে, সেটা হচ্ছে কসমিক। এই কসমিক কথাটা তোমরা জিওকেমিস্ট্রিতেও পড়ে পাবে, কসমিক অ্যাবান্ডেন্স অফ এলিমেন্টস। ঠিক আছে, এই কসমিক কথাটার মানে কি? এই কসমিক কথাটার মানে হচ্ছে গিয়ে যে এনিথিং রিলেটেড টু ইউনিভার্স। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে কি এনিথিং রিলেটেড টু ইউনিভার্স। ঠিক আছে, তাহলে যা কিছু ইউনিভার্সের সঙ্গে রিলেটেড সেটাকে বোঝানোর জন্য আমরা কসমিক বলি। যেমন ধরো হচ্ছে গিয়ে কসমস কথাটা অ্যাকচুয়ালি মানে হচ্ছে ইউনিভার্স। ঠিক আছে, কসমিক মানে হচ্ছে যে রিলেটেড টু কসমস, মানে ইউনিভার্সের সঙ্গে রিলেটেড। যেমন কসমিক অ্যাবান্ডেন্স অফ এলিমেন্টস, মানে ইউনিভার্সে তোমার কোনো এলিমেন্টসের অ্যাবান্ডেন্সকে বোঝাতে বলা হয়। ঠিক আছে, তো কসমিক কথাটার মানে হচ্ছে রিলেটেড টু ইউনিভার্স। বোঝা যাচ্ছে? নেক্সট, নেবিউলা। নেবিউলার হাইপোথিসিস কিছুক্ষণ পরেই আসবে, খুব ফেমাস নাম নেবিউলার হাইপোথিসিস। সেই নেবিউলা জিনিসটা কি? সেই নেবিউলা জিনিসটা হচ্ছে কি তোমার এই নেবিউলা কথাটা তোমরা প্রায়ই পাবে। নেবিউলা মানে হচ্ছে কি একটা ক্লাউড অথবা ফগ। ঠিক আছে, ল্যাটিন ভাষা, লেগুনা কথাটা একটা ল্যাটিন থেকে ল্যাটিন ওয়ার্ড, যার মানে হচ্ছে গিয়ে ক্লাউড বা ফগ। ঠিক আছে, এইটা একটা লুমিনিসেন্ট, মানে যেখান থেকে তোমার একটা আলোক প্রভাব বেরিয়ে আসবে, সেই রকম একটা ডিস্টিংক্ট পার্ট অফ ইন্টারস্টেলার মিডিয়াম হুইচ ক্যান বি কনসিস্টেড অফ আয়োনাইজড অর মলিকুলার হাইড্রোজেন এবং কসমিক ডাস্ট। ঠিক আছে, তাহলে এটা কি? এটা হলো গিয়ে তোমার একটা ইন্টারস্টেলার অবজেক্ট, মানে দুটো স্টেলারের মাঝখানে থাকবে কোন একটা, দুটো স্টারের মধ্যবর্তী থাকা একটা অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট। ঠিক আছে, যেটা মেনলি কম্পোজড অফ কি হাইড্রোজেন এবং ডাস্ট। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন এবং ডাস্ট দিয়ে কম্পোজড হয়েছে, এবং এটা তোমার হচ্ছে লুমিনিসেন্ট, মানে এখান থেকে একটা আলোক প্রভাব বেরিয়ে আসে। ঠিক আছে, এর ছবি এগুলো যদি তোমাদের ইন্টারেস্ট থাকে পার্সোনালি, তাহলে তোমরা নেটে গিয়ে দেখতে পারো। ঠিক আছে, অ্যাস্ট্রোফিজিক্সে বেশ ভালো ইন্টারেস্ট গ্রো করার মতো জিনিস, খুব ভালো। তবে আমি খুব বেশি ইয়েতে যাবো না, কারণ আমার খুব একটা দরকার নেই। ঠিক আছে, আমি জাস্ট এই ওয়ার্ডগুলো তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিই জিনিসটা কি, তারপরে আমার যেটা মোদ্দা বিষয় আমি সেটাতে যাবো। ঠিক আছে, তাহলে নেবুলা মানে হচ্ছে কি নেবুলা ইজ এ ল্যাটিন ওয়ার্ড দ্যাট মিনস হোয়াট, দ্যাট মিনস ক্লাউড অর ফগ। ঠিক আছে, দিস ইজ আ ডিস্টিংক্ট luminescent part of interstellar medium which can be consisted of ionized অথবা নিউট্রাল or molecular হাইড্রোজেন এবং ডাস্ট। ঠিক আছে, তাহলে মলিকুলার হাইড্রোজেন এবং ডাস্ট দিয়ে তৈরি হওয়া একটা আলোকপ্রভ বিষয়, যেটাকে আমরা বলছি কি নেবিউলা। ঠিক আছে, এই নেবিউলার সেন্ট্রাল পার্টটাতে, একটা নেবিউলা তার সেন্ট্রাল পার্টটাতে ডেনসিটিটা বেশি হয়, হাই ডেনসিটি থাকে। ঠিক আছে, তাহলে মাঝখানে কিন্তু ডেনসিটিটা বেশি থাকছে, এবং তার চারিপাশে থাকে যে তোমার গ্যাসগুলো, সাধারণত এই হাইড্রোজেন হিলিয়ামের হালকা গ্যাসগুলো বাইরের দিকে থাকে। ঠিক আছে, আচ্ছা বেশ। এর এই সেন্টারটা থেকেই আমরা পরে দেখবো যে এই সেন্টারটা থেকেই, সেন্ট্রাল পার্টটা থেকে স্টারটা তৈরি হবে, এবং তার চারিপাশের পার্টটা থেকে প্ল্যানেটস গুলো তৈরি হবে। ঠিক আছে, তো নেবুলার হাইপোথিসিস আমরা কিছুক্ষণ পর যখন দেখবো তখন সেটাতে আসছি। নেক্সট হচ্ছে গিয়ে লাইট ইয়ার। এই কথাটাও তোমরা অলরেডি ফিজিক্যাল সায়েন্সে ক্লাস 8, 9, 7 পড়েছো। লাইট ইয়ার হচ্ছে একটা ইউনিট অফ লেন্থ, তাই না? যেমন মিটার, সেন্টিমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, ডেসিমিটার, মাইল, হ্যাঁ, এগুলো যেমন লেন্থ মাপার ইউনিট, সেরকম লাইট ইয়ার হচ্ছে গিয়ে কি একটা ইউনিট অফ লেন্থ। আর এটা কি ইউনিট অফ লেন্থ। ঠিক আছে, যার মানে হচ্ছে গিয়ে কি 1 লাইট ইয়ার মানে হচ্ছে গিয়ে তোমার কি 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার। ঠিক আছে, এক লাইট ইয়ার মানে হচ্ছে 9.6 ইন্টু 10⁻12 কিলোমিটার। ঠিক আছে, তাকে বলে এই যে ডিস্টেন্সটাকে আমরা বলি কি লাইট ইয়ার। এই ডিস্টেন্সটা মানে অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স মাপার জন্য, অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্সটা খুব একটা কম নয়। ধরো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, কিংবা ধরো অন্য দুটো স্টারের মধ্যে আমাদের নিকটবর্তী, সব থেকে নিকটবর্তী গ্যালাক্সির সঙ্গে আমাদের দূরত্ব, এই যে ডিস্টেন্স গুলো মাপার জন্য আমরা কি ব্যবহার করি? লাইট ইয়ার ব্যবহার করি। ঠিক আছে, লাইট ইয়ার একটা ডিস্টেন্সের ইউনিট, ডিস্টেন্স মাপার একটা ইউনিট। ঠিক আছে, আচ্ছা
নেক্সট, এইটাই কাকে বলে, সোলার সিস্টেমটাই কি কি, এরই বা ডেফিনিশন কি, এটাই কাকে বলে সোলার সিস্টেম। সোলার সিস্টেম মানে হচ্ছে গিয়ে গ্র্যাভিটেশনালি বাউন্ড সিস্টেম অফ সান অ্যান্ড ইটস প্ল্যানেটস। তাহলে সান এবং তার প্ল্যানেটস গুলো যে গ্র্যাভিটেশনালি প্ল্যানেটারি সিস্টেম আর কি, সেই গ্র্যাভিটেশনালি যে বাউন্ড হয়ে রয়েছে এই পুরো সিস্টেমটাকে আমরা বলছি কি সোলার সিস্টেম। তাহলে মাঝখানে যে সান এবং তার চারিপাশে যে আমাদের আলাদা আলাদা প্ল্যানেটস গুলো মুভ করছে, তাহলে এই যে সিস্টেমটা, এই পুরো সিস্টেমটাকে আমরা বলছি কি সোলার সিস্টেম। ঠিক আছে, তাহলে লার্জেস্ট অবজেক্ট আমাদের সোলার সিস্টেম যেগুলো আছে তা আমাদের 8টা প্ল্যানেটস আছে। লার্জেস্ট অবজেক্ট হিসেবে আমাদের সোলার সিস্টেমে অনেক ডাস্ট, গ্যাস, প্ল্যানেটস, অ্যাস্টেরয়েড, কোমেটস, দুনিয়া রকমের তোমার ছোটখাটো এমনি যেগুলোর কোনো নামও নেই সেরকম কিছু মানে অবজেক্টস, মানে পাথরের টুকরো, নানা রকমের আইসি পাথর, আইস আইস দিয়ে তৈরি। তো এই সব মিলেমিশে তো একটা ব্যাপার। তো সেখান থেকে সব থেকে যে বড় যেগুলো পাওয়া যায় সেগুলোকে আমরা বলি প্ল্যানেটস। ঠিক আছে, সেই প্ল্যানেটস আমাদের 8টা প্ল্যানেটস রয়েছে। ঠিক আছে, 9 নম্বর প্ল্যানেটটাকে, প্লুটোটাকে আমরা প্ল্যানেট বলে ধরছি না এখন। ঠিক আছে, তাহলে আমাদের 8টা প্ল্যানেট আছে, যে 8টা প্ল্যানেটের মধ্যে প্রথম 4টে প্ল্যানেটকে আমরা বলি কি টেরেস্ট্রিয়াল প্ল্যানেট, বা তোমার হ্যাঁ টেরেস্ট্রিয়াল প্ল্যানেট বলি এগুলোকে, বা রকি প্ল্যানেট বলা হয়। ঠিক আছে, তাহলে প্রথম 8টা প্ল্যানেট হচ্ছে টেরেস্ট্রিয়াল বা রকি প্ল্যানেট। ঠিক আছে, কটা? প্রথম 4টে, 4 টেরেস্ট্রিয়াল বা রকি। ঠিক আছে, টেরেস্ট্রিয়াল বা রকি প্ল্যানেট। এর মধ্যে কে কে আছে? এর মধ্যে আছে হচ্ছে গিয়ে তোমার ফার্স্ট প্রথম মার্কারি, 2 নম্বর হচ্ছে গিয়ে সেকেন্ড ভেনাস, 3 নম্বর হচ্ছে গিয়ে আমাদের আর্থ, 4 নম্বর হচ্ছে গিয়ে মার্স। ঠিক আছে, তাহলে এই 4টে প্ল্যানেটকে আমরা কি বলছি? টেরেস্ট্রিয়াল প্ল্যানেট বা রকি প্ল্যানেট। টেরেস্ট্রিয়াল এই কথাটার মানে হচ্ছে আর্থ লাইক। ঠিক আছে, টেরেস্ট্রিয়াল অবজেক্ট আর্থ লাইক। হ্যাঁ, টেরেস্ট্রিয়াল কথাটার মানে হচ্ছে পৃথিবীর মতো। তাহলে টেরেস্ট্রিয়াল প্ল্যানেট বা রকি প্ল্যানেট এরা পৃথিবীর মতো আর কি। ঠিক আছে, তাহলে মার্কারি, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই 4টে। ঠিক আছে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই 4টে যে প্রথম দিকের প্ল্যানেট, এদেরকে আমরা কি বলছি? টেরেস্ট্রিয়াল প্ল্যানেট বা রকি প্ল্যানেট। ঠিক আছে, শুনতে পাচ্ছ তো সব? ঠিক আছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা এইগুলোকে বলে টেরেস্ট্রিয়াল প্ল্যানেট। এবার টেরেস্ট্রিয়াল প্ল্যানেটের পরে এই 4টে প্ল্যানেট ছাড়া বাকিগুলোকে আমরা কি বলবো? বাকিগুলোকে আমরা বলি জোভিয়ান প্ল্যানেট, বা আচ্ছা এগুলোকে ইনার প্ল্যানেটও বলে। এর একই জিনিস বিভিন্ন রকমের নামে বলে। ইনার প্ল্যানেট, সামনাসামনি যেগুলো সূর্যের কাছাকাছি আছে তাদেরকে আমরা বলি কি কি বলবো? ইনার। ঠিক আছে, আর বাইরের গুলোকে আউটার প্ল্যানেটস বলে। হুম, তাহলে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই যে 4টে আছে, এবং আর এর পরের গুলোকে আমরা বলি জায়েন্ট প্ল্যানেট বা আউটার প্ল্যানেট। ঠিক আছে, বা জোভিয়ান প্ল্যানেট। ঠিক আছে, তাদেরকে আমরা কি বলি? ইন আউটার প্ল্যানেট, আউটার প্ল্যানেট, বা তোমার বলা হয় জায়েন্ট প্ল্যানেট, বা বলা হয় জোভিয়ান। ঠিক আছে, হুম, ঠিক আছে, তাহলে এদের সাইজ বেশি, বড়, পৃথিবীর থেকে অনেক বেশি, ঘনত্ব অনেক কম। ঠিক আছে, ডেনসিটিটা খুব কম। তাহলে তাহলে যদি আমরা সান থেকে দেখতে যাই, ঠিক আছে, তাহলে সান থেকে যদি দেখি আমরা, সান পরে মার্কারি, ভেনাস, আর্থ এবং মার্স, এরা হচ্ছে টেরেস্ট্রিয়াল প্ল্যানেট, রকি প্ল্যানেট বা ইনার সোলার সিস্টেম, এদেরকে বলে ইনার প্ল্যানেট। তারপরে যেটা জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস এবং নেপচুন, এই 4টেকে বলে জোভিয়ান প্ল্যানেট বা আউটার সোলার সিস্টেম। এর মধ্যে যে প্রথম আছে জুপিটার এবং স্যাটার্ন, এই দুজন, জুপিটার এবং স্যাটার্ন, এই দুজনকে বলা হয় হচ্ছে কি তোমার গ্যাস জায়ান্টস। এদেরকে বলে গ্যাস জায়ান্টস। ঠিক আছে, এরা মধ্যা ব্যাপার, এরা গ্যাসিয়াস এগুলো। এদের ঘনত্ব খুবই কম।
ঠিক আছে, স্যাটার্নের ঘনত্ব জলের থেকে কম। ঠিক আছে, তোমাদেরকে আমি দেবো একটা চার্ট দিয়ে দেবো, সেখানে দেখবে এরকম ধরনের শর্ট কোয়েশ্চেন মাঝে মাঝে আসে। ঠিক আছে, কদিন আগেই এসেছিল জ্যামে একবার, যে কোন প্ল্যানেটের তোমার স্যাটেলাইটের সংখ্যা সব থেকে বেশি, এরকম ধরনের জিকে টাইপের কোয়েশ্চেন, এগুলো জিওলজিতে আসছে আজকাল। ঠিক আছে, বেশ ঠিক আছে, ভালোই আসছে, এই জন্য আমাদেরকে পড়তেও হচ্ছে। ঠিক আছে, তো জুপিটার এবং স্যাটার্ন এদের দুজনকে আমরা বলি কি গ্যাস জায়ান্টস, এবং এর মধ্যে স্যাটার্নের ডেনসিটি আবার একের থেকে কম, মানে জলের থেকে কম। ঠিক আছে, আর ইউরেনাস ইউরেনাস ঠিক আছে, এবং নেপচুন, এদেরকে বলা হয় আইস জায়ান্টস। ঠিক আছে, তাহলে গ্যাস জায়ান্ট এবং আইস জায়ান্ট এইগুলো সবগুলোকে মিলেই কি বলে, জোভিয়ান প্ল্যানেটস বা তোমার আউটার প্ল্যানেট। জোভিয়ান কথাটার নাম, জোভিয়ান নাম দেওয়া হয়েছে তার কারণ জুপিটার লাইক। ঠিক আছে, যেমন টেরেস্ট্রিয়াল মানে আর্থ লাইক, সেরকম জোভিয়ান মানে হচ্ছে জুপিটার লাইক। বুঝতে পারছো, তাহলে জুপিটার লাইক প্ল্যানেটস, জুপিটারের মতো প্ল্যানেটস এরা। ঠিক আছে, এদের ডেনসিটি পৃথিবীর থেকে অনেক কম এবং এদের সাইজ পৃথিবীর থেকে অনেক বেশি বড়। অনেক সময় অনেক লিটারেচারে তোমরা যদি অন্য নেটফেট থেকে দেখো তাহলে দেখবে এই সোলার সিস্টেম বলতে কিন্তু শুধুমাত্র সান এবং তার ফ্যামিলি নয়, এই ধরনের যে কোনো সিস্টেম যেখানে একটা স্টার আছে এবং তার কিছু প্ল্যানেটারি সিস্টেম আছে, এই ধরনের সিস্টেমকেই সোলার সিস্টেম সাধারণভাবে বলা হয়। ঠিক আছে, তবে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে সূর্য এবং আমাদের 7টা 8টা গ্রহ। ঠিক আছে, তবে ওই যখন পড়বে তখন দেখবে কোথাও কোথাও এরকম আছে যে তোমার যে কোনো প্ল্যানেট এবং তাদের মাঝখানে একটা স্টার, এরকম ধরনের সিস্টেমকে সোলার সিস্টেম বলে লেখা হয়েছে। ঠিক আছে, নেক্সট গ্যালাক্সি কাকে বলে? গ্যালাক্সি গ্যালাক্সি ইজ আ সিস্টেম। ঠিক আছে, বা একটা হিউজ কালেকশন অফ গ্যাস, ডাস্ট এবং বিলিয়নস অফ স্টার এবং তাদের সোলার সিস্টেম হেল্ড টুগেদার বাই গ্র্যাভিটি। ঠিক আছে, তাহলে এটা কি? এটা হচ্ছে কি একটা কালেকশন অফ গ্যাস থাকবে, ডাস্ট আছে, স্টার্স আছে, তোমার হচ্ছে কি স্টার্স অ্যান্ড দেয়ার সোলার সিস্টেম। এই যে দেখছো না, অ্যান্ড দেয়ার সোলার সিস্টেম, যে কোনো স্টার এবং তার সোলার সিস্টেম আর কি, এই কথাটাই বলছিলাম। স্টার এবং সোলার সিস্টেম held together by its gravity। ঠিক আছে, তাহলে গ্র্যাভিটি দিয়ে বাউন্ডেড থাকবে একটা হিউজ কালেকশন, যার মধ্যে থাকছে আমাদের স্টার্স থাকবে, তার প্ল্যানেটারি সিস্টেম থাকবে, গ্যাস থাকবে, ডাস্ট থাকবে, এমটি স্পেসেস থাকবে, সবকিছু মিলে আমরা যেটাকে সিস্টেমটাকে বলি সেটা হচ্ছে কি একটা গ্যালাক্সি। ঠিক আছে, গ্যালাক্সিগুলোকে ক্যাটাগরাইজ করা যায় তাদের ভিজুয়াল মরফোলজি অনুযায়ী। ঠিক আছে, তাহলে ভিজুয়াল মরফোলজি অনুযায়ী গ্যালাক্সিগুলো 2-3 রকম টাইপের হয়। মরফোলজি অনুযায়ী আমরা তাদেরকে বলতে পারি ইলিপ্টিক্যাল হতে পারে, অথবা তোমার স্পাইরাল হতে পারে, অথবা তোমার ইরেগুলার শেপেড, মানে কোনো কিছু শেপই ঠিক নেই সেরকমও হতে পারে। ঠিক আছে, তাহলে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন মানে মরফোলজি অনুযায়ী দেখতে কেমন হয় সেই অনুযায়ী গ্যালাক্সিদের ক্লাসিফিকেশন করা হয়, কোনোটা ইলিপ্টিক্যাল, কোনোটা স্পাইরাল, কোনোটা ইরেগুলার শেপেড। ঠিক আছে, যেটা মোস্ট ডিস্টেন্ট গ্যালাক্সি পৃথিবী থেকে যেটা অবজার্ভ করা গেছে মার্চ 2016-এ, সব থেকে দূরের গ্যালাক্সি যেটাকে এখনো পর্যন্ত অবজার্ভ করা গেছে, অবশ্যই আনএডেড আই নয়, মানে খালি চোখে নয়। ঠিক আছে, সমস্ত রকম ইকুইপমেন্ট দিয়েই যেটাকে অবজার্ভ করা গেছে, তার নাম দেওয়া হয়েছে তোমার GN-Z11। ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার এর ডিস্টেন্স যদি জানতে চাও সেটা হচ্ছে 32 বিলিয়ন লাইট ইয়ার।
এত দূরে আছে কিন্তু এটাকে পৃথিবী থেকে অবজার্ভ করা গেছে। এটা মার্চ 2016-এ দেখতে পাওয়া গেছে। ঠিক আছে, সব থেকে ডিস্টেন্ট গ্যালাক্সি এটা। আর আমাদের নিজস্ব গ্যালাক্সির নাম তোমরা অলরেডি সবাই জানো, মিল্কি ওয়ে। সেই মিল্কি ওয়ের সব থেকে কাছের গ্যালাক্সি কোনটা, নিয়ারেস্ট কোনটা, সেটা হলো অ্যান্ড্রোমেডা। জানো তো এর নাম, শুনেছো নিশ্চয়ই। জিকে টাইপের, এগুলো কিছু করার নেই, এগুলো একটু তোমাকে জানতে হবে। তাহলে নিয়ারেস্ট গ্যালাক্সি হচ্ছে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। তার ডিস্টেন্স হচ্ছে 1.75 বিলিয়ন লাইট ইয়ার। ঠিক আছে, তাহলে সব থেকে ডিস্টেন্ট গ্যালাক্সির নাম হচ্ছে GNZ11। আর সব থেকে সামনের গ্যালাক্সি, নিয়ারেস্ট গ্যালাক্সি হচ্ছে আমাদের অ্যান্ড্রোমেডা। ঠিক আছে, আমাদের যে গ্যালাক্সি মিল্কি ওয়ে, সেই গ্যালাক্সির মাঝে মানে সেন্টারে একটা ব্ল্যাক হোল আছে বলে মনে করা হয়, এখনো পর্যন্ত সায়েন্স যত ডেভেলপ করেছে। তার নাম হচ্ছে স্যাজিটেরাস এ। এটা একটা হিউজ ব্ল্যাক হোল, ঠিক আছে, যেটা যার সাইজ 4 মিলিয়ন টাইমস গ্রেটার দ্যান সান। ঠিক আছে, স্যাজিটেরাস এ লিখে দিই। ঠিক আছে, স্যাজিটারাস এ। এটা হলো কি আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে সেন্টারে থাকা একটা ব্ল্যাক হোল। ঠিক আছে, ব্ল্যাক হোল কি কাকে বলে সেগুলো দেখবো পরে। ঠিক আছে, তাহলে এগুলো হলো কি স্টার সম্পর্কে, সরি গ্যালাক্সি সম্পর্কে। নেক্সট, প্ল্যানেটস কাকে বলে? প্ল্যানেটস, প্ল্যানেট হলো কি একটা লার্জ রাউন্ডেড অ্যাস্ট্রোনমিক্যাল বডি দ্যাট ইজ নাইদার আ পার্ট অফ স্টার নর ইটস রেমনেন্ট। ঠিক আছে, তাহলে একটা স্টারের প্ল্যানেটস এর ব্যাপারটা হলো কি তাহলে এটা হচ্ছে কি তোমার নট রেমনেন্ট অফ স্টার। কোন স্টারের কিন্তু এটা তোমার রেসিডুয়াল নয়, কোন স্টারের বেঁচে থাকা অংশ নয়। ঠিক আছে, তাহলে এটা হলো গিয়ে কি কোনো, এবং কোনো স্টার তো ডেফিনেটলি নয়। তাহলে স্টার বা স্টারের বেঁচে থাকা অংশ নয়। স্টার একটা মরে যাওয়ার পরে, স্টার একটা শেষ হয়ে যাওয়ার পরে যেটুকু পড়ে থাকে সেইটা কিন্তু কোয়ালিস হয়ে প্ল্যানেট হয়, এরকম ব্যাপারটা নয়। ঠিক আছে, দ্য বেস্ট অ্যাভেলেবল থিওরি যেটা এখনো পর্যন্ত প্ল্যানেট তৈরি হওয়ার যে সব থেকে ভালো থিওরি, সেইটা আমরা পেয়েছি কি নেবুলার হাইপোথিসিস। নেবুলার হাইপোথিসিস, এটা থেকে প্ল্যানেট তৈরি হওয়ার যে লেটেস্ট থিওরি চলছে মার্কেটে, সেটাই হচ্ছে গিয়ে নেবুলার হাইপোথিসিস। সেখান থেকে আমরা বলতে পারি কি যে আমাদের ইন্টারস্টেলার ক্লাউড যেটা আছে বা ডাস্ট যেটা আছে, ইন্টারস্টেলার মানে তো অলরেডি বলেছি দুটো স্টারের মাঝখানে পড়ে থাকা ডাস্ট এবং গ্যাস, তারা জমে গিয়ে নেবুলা তৈরি করে, ডিস্ক তৈরি করে, নেবুলার ডিস্ক। সেই ডিস্কের মাঝখানে কিছুটা অংশ তৈরি হয় তোমার হচ্ছে গিয়ে প্রোটো সান বা প্রোটো স্টার তৈরি করে, এবং তার বাইরের অংশটা তৈরি করে হচ্ছে গিয়ে প্ল্যানেটস। ঠিক আছে, প্ল্যানেটের যদি সাইন্টিফিক ভাবে ডেফিনেশন দেখতে হয়, তাহলে প্ল্যানেটের ডেফিনেশনে বেশ খানিকগুলো পার্ট আছে, চারটে মানে অংশ আছে, যেগুলোকে না মানলে তুমি তাকে প্ল্যানেট বলতে পারো। ঠিক আছে, সাইন্টিফিক ভাবে তাকে প্ল্যানেট কিন্তু বলা যায় না। তাহলে প্রথম হচ্ছে গিয়ে তোমার কি, একটা প্ল্যানেট হতে গেলে অরবিটস অ্যারাউন্ড দ্য সান হতেই হবে। তাহলে প্ল্যানেট ডেফিনেটলি সানের চারিদিকে অরবিট করবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। 2 নম্বর হচ্ছে গিয়ে কি, সাফিসিয়েন্ট মাস থাকতে হবে। কি জন্য সাফিসিয়েন্ট মাস থাকতে হবে? যাতে এর নিজের সেলফ গ্র্যাভিটি দিয়ে এতখানি গ্র্যাভিটি তৈরি করতে পারে, যেটা দিয়ে তার রাউন্ডেড শেপ, মানে রিজিড একটা রাউন্ডেড শেপ তৈরি করতে পারবে। বোঝা যাচ্ছে? তাহলে ডিউ টু ইটস ওন গ্র্যাভিটি, এর গ্র্যাভিটি এতখানি হতে হবে, তার মানে মাস হতে হবে, মাসটা থাকতে হবে, যে কি করবে তার বডিটার অবজেক্টের বডিটাকে একটা গোলাকৃতি রাউন্ডেড একটা অবজেক্ট তৈরি করবে। ঠিক আছে, মানে একটা রিজিড অবজেক্ট তৈরি করতে হবে। এমন নয় যে গ্যাস এবং ডাস্ট যারা পুরোপুরি ফ্লো করে চলে গেল, কোনো বডি তৈরি করতে পারলো না, তারা কিন্তু নয়। ঠিক, তাহলে সাফিসিয়েন্ট মাস পেতে হবে। নেক্সট হচ্ছে গিয়ে এর সব থেকে গুরুত্বপূর্ণ কথা, যে এর নেবারহুডকে ক্লিয়ার করতে পারতে হবে। তার মানে এর যে বলছি গ্র্যাভিটি, সাফিসিয়েন্ট মাস বা গ্র্যাভিটি যেটা, তাহলে এর গ্র্যাভিটিটা এতখানি হতে হবে যে তোমার এর নেবারহুডকে যেন ক্লিয়ার করতে পারে।
should clear its neighborhood. ঠিক আছে, তাহলে নেবারহুডে যদি কিছু থাকে, অন্য কোনো ছোটখাটো পার্টিকেলস ঘুরে বেড়াচ্ছে চারদিকে, তারা যদি থাকে তাহলে তাদেরকে যেন পরিষ্কার করতে পারে। ঠিক আছে, তাহলে তার মানে কোনো প্ল্যানেটের চারিদিকে কোনো টুকটাক জিনিসপত্র ঘুরে বেড়াচ্ছে, সেগুলো অ্যালাউড নয়। ঠিক আছে, এইগুলোকে মানতে হবে। এই যে লাস্টে এই যে বলছি যে শুড ক্লিয়ার, এই ব্যাপারটা, এইটা প্লুটোর ক্ষেত্রে কিন্তু নেই। বুঝতে পারছো, প্লুটো এই ব্যাপারটা করে উঠতে পারেনি। প্লুটো সূর্যের চারিদিকে ঘোরে, এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। প্লুটোর এনাফ মাস আছে, সাফিসিয়েন্ট গ্র্যাভিটি আছে, যেটা দিয়ে প্লুটো নিজের একটা শেপ তৈরি করেছে, সেটাও ঠিক আছে। কিন্তু প্লুটো তার নিজের চারিদিকে তার নেবারহুডটাকে ক্লিন করে উঠতে পারেনি। প্লুটোর চারিদিকে প্লুটোর মতো ছোটখাটো ওইরকম ধরনের ছোটখাটো পাথরের টুকরো অনেক ভেসে বেড়াচ্ছে, যারা সবাই সানকে তোমার ইয়ে করে ঘুরছে। ঠিক আছে, তো এই জন্য প্লুটোকে আমরা প্ল্যানেট না বলে প্লুটোকে আমরা ডুয়ার্ফ প্ল্যানেট বলছি। ঠিক আছে, তো ডুয়ার্ফ প্ল্যানেট তাহলে কাকে বলবো? ডুয়ার্ফ প্ল্যানেটের জন্য এই সবই দরকার। অরবিটস অ্যারাউন্ড দ্য সান হতে হবে, তোমার সাফিসিয়েন্ট মাস থাকতে হবে, সেলফ গ্র্যাভিটি থাকতে হবে। ঠিক আছে, নেবারহুডটাকে ক্লিয়ার করতে পারেনি। ঠিক আছে, এটা একটা প্রবলেম। আর স্যাটেলাইট হওয়া চলবে না, এটার জন্য কোনো প্ল্যানেটের ডাইরেক্ট স্যাটেলাইট না হয়ে যায়। ঠিক আছে, এই চারটে ব্যাপার খেয়াল রাখতে হবে ডুয়ার্ফ প্ল্যানেটের জন্য। ঠিক আছে, প্লুটো এই ব্যাপারটা হয়ে যাওয়ার জন্য প্লুটোকে আমরা ডুয়ার্ফ প্ল্যানেটের মধ্যে রেখেছি। আর্লি 90s। হ্যাঁ বলো। বললাম প্রথম দুটো পয়েন্ট বুঝতে পেরেছি, কিন্তু 3 নম্বর পয়েন্টটা শুড ক্লিয়ার ইটস নেইবারহুড, মানে ক্লিয়ার করা বলতে কি বোঝাচ্ছে? ক্লিয়ার করা মানে হচ্ছে যে গ্র্যাভিটেশনাল অ্যাক্রিশন বলে একে, মানে হচ্ছে যে নিজের গ্র্যাভিটির ফলে পাশাপাশি যে ছোটখাটো পাথরের টুকরো বা আইসের টুকরো যারা ভেসে বেড়াচ্ছে, তাদেরকে ধরে বেঁধে এনে ও নিজের বডিতে এনে ফেলবে এবং নিজের সাইজ ইনক্রিজ করবে, একে বলে অ্যাক্রিশন। তো এই অ্যাক্রিশনটা করতে পারতে হবে। প্লুটো কিন্তু এই অ্যাক্রিশনটা করতে পারছে না, যার কারণে প্লুটো একটা বেল্টের মধ্যে আছে, যেখানে আরো অনেক ওই ধরনের অবজেক্ট ভেসে বেড়াচ্ছে। তো প্লুটোর উচিত ছিল যে সেই সমস্ত অবজেক্টগুলোকে নিজের সেন্টারে, মানে নিজের দিকে অ্যাট্রাক্ট করে নিজের বডিটাকে বাড়ানো, কিন্তু সেটা করতে পারছে না। প্লুটোর সঙ্গে প্লুটোর মধ্যে প্যারালালি উচ্ছে জিনিসপত্র ঘুরে বেড়াচ্ছে। বুঝতে পারলে, এই জন্য প্লুটোকে আমরা ডুয়ার্ফ প্ল্যানেট বলছি। আচ্ছা, তার মানে বুঝতে পারলে প্লুটোর অবস্থান। বলো। যে ক্লাউড থেকে প্ল্যানেটটা ফর্ম করেছিল, ফর এক্সাম্পল আর্থকে যে ধরি, আর্থ ফর্ম করলো, নিজে একটা সাইজ তৈরি হলো, এবং ওর আশেপাশে যদি কোনো ম্যাটেরিয়াল থাকে সেগুলোকেও অ্যাক্রিট করে নিজের সাইজটা ইনক্রিজ করবে। এটা হলো একটা অন্যতম ক্রাইটেরিয়া। প্লুটোর ক্ষেত্রে ও নিজের শুরুর সময় যে মাসটা ছিল ও ওরকমই থেকে গেছে, ও আর বড় হয়নি। ও বড় হতে পারছে না, ওর চারিদিকে আরো অনেক রকমের ছোটখাটো অবজেক্ট ঘুরে বেড়াচ্ছে, যেগুলোকে আমরা দেখো প্লুটো থাকে কোথায়? প্লুটো হচ্ছে নেপচুনের পরে, তাই তো? এই নেপচুনের পরে তোমার নেপচুনের ট্রান্স নেপচুনিয়ান অরবিট বলে, মানে নেপচুনের পরের যে অরবিট, সেইখানে প্লুটো শুধুমাত্র নয়, প্লুটোর মতো আরো অনেক আইসি জিনিসপত্র, যারা আইস দিয়ে তৈরি বেসিক্যালি, তারা ঘুরে বেড়াচ্ছে, যাদেরকে আমরা বলি কিউপার বেল্ট অবজেক্টস। ওই জায়গাটাকে বলে কিউপার বেল্ট। ঠিক আছে, কিউপার বেল্টে একটা ডোনাট শেপের একটা তোমার শেপের একটা ব্যাপার, ডোনাট। বুঝতে পারলে, মাঝখান চারিদিকে একটা গোল, মাঝখানটা ফাঁকা, যেখানে বাকি সব প্ল্যানেটস গুলো আছে। তাহলে ওই যে ডোনাট শেপের যে ব্যাপারটা আছে, ওই ডোনাট শেপের মধ্যে আরো অনেক অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট ঘুরে বেড়াচ্ছে, যার মধ্যে প্লুটো একটা। তো প্লুটোকে যদি ডুয়ার্ফ প্ল্যানেট ছেড়ে প্ল্যানেট হতে হয়, তাহলে ওর চারিদিকে ওই বেল্টের মধ্যে থাকলে হবে না। বুঝতে পারলে, একটা বলয়ের মধ্যে প্লুটো, অনেক পাথরের টুকরোর মধ্যে প্লুটো একটা অবস্থান করছে। প্লুটোর উচিত ছিল প্ল্যানেট হতে গেলে যে বাকি পাথরের টুকরোগুলোকে নিজের গ্র্যাভিটেশনের চক্করে এনে তার মধ্যে ফেলে প্লুটোর সাইজ বাড়ানো, অ্যাক্রিশন করা। সেটা প্লুটো করতে পারছে না। এই অবজেক্টগুলোকে আমরা কিউপার বেল্ট অবজেক্ট, কেবিও। ঠিক আছে, বা ট্রান্স, এটার একটা নাম আছে, এটা বলে দিতে আমাদের, ট্রান্স নেপচুনিয়ান অবজেক্ট। ঠিক আছে, তো এই ট্রান্স নেপচুনিয়ান অবজেক্ট বা কেবিও যারা, মানে কিউপার বেল্ট অবজেক্ট, এরই মধ্যে প্লুটোকে একটা ধরে নেওয়া হয়েছে লার্জেস্ট বলে, সব থেকে বড় কিউপার বেল্ট অবজেক্ট, কেবিও। ঠিক আছে, কি নাম? কেবিও। কিউপার বেল্ট অবজেক্ট। ঠিক আছে, ঠিক আছে, তো এই কেবিওর মধ্যেই প্লুটো তোমার একটা। 2006 সালে এই ব্যাপারটা এসছে। 2006 সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন,
এরা এই সমস্ত জিনিসগুলোকে সবকিছু মানে মনিটর করে, ঠিক আছে, কার ডেফিনিশন কি হওয়া উচিত, কি রুলস রেগুলেশন চেঞ্জ হবে, মানে অ্যাস্ট্রোফিজিক্সের এরা বলতে পারো তোমার হর্তাকর্তা আর কি, মানে এরাই সবকিছু ঠিকঠাক করে দেবে। তো এই যে অ্যাস্ট্রোনমিক্যাল ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন এরা প্লুটোকে ডুয়ার্ফ প্ল্যানেট হিসেবে ক্যাটাগরাইজ করলো। তার কারণ হচ্ছে প্লুটো বাকি সবগুলোকে মানলেও, বাকি সবগুলো মানে অরবিটস অ্যারাউন্ড দ্য সান হচ্ছে, সাফিসিয়েন্ট মাস রেখেছে, ঠিক আছে, নিজের শেপ একটা গোলাকার মতো একটা শেপ তৈরি করতে পেরেছে, এটা একটা স্যাটেলাইট নয়, সবকিছু বুঝলাম, সব ঠিক আছে, ঠিক আছে, কিন্তু এটা সমস্যা হলো গিয়ে কি নেবারহুডটাকে ক্লিন করতে পারলো না, এটা একটা কিউপার বেল্ট অবজেক্ট হয়ে গেল। তার কারণ হচ্ছে কিউপার নেপচুনের পরবর্তী যে স্যাটেলাইট যে অরবিট গুলো রয়েছে তাতে আরো অনেক জিনিসপত্রের সঙ্গে সঙ্গেই প্লুটো নিজেও ঘুরছে। প্লুটো কিন্তু সেই সমস্ত জিনিসপত্রগুলোকে নিজের গ্র্যাভিটেশন এনার্জি ফোর্স দিয়ে নিজের সেন্টারের দিকে টানতে পারছে না এবং নিজেকে অ্যাক্রিট করে নিজের সাইজটাও বাড়াতে পারছে না, ঠিক আছে। এই কারণে প্লুটো কিন্তু এই পরীক্ষায় পাস করতে পারেনি, যে কারণে আমরা প্লুটোকে ডুয়ার্ফ প্ল্যানেট বলে থাকছি, ঠিক আছে। তো তারপর থেকে আমাদের 9 নবগ্রহ আর হয়নি, 8টা গ্রহ হয়ে গেছে, হলো। নেক্সট হলো গিয়ে তোমার স্টার। নেক্সট কি বলবো, স্টার। ঠিক আছে, স্টার। স্টার হলো কি একটা অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট, ডেফিনেটলি সবাই অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট, সেরকম স্টার একটা অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট যেটা কম্প্রাইজিং অফ লুমিনাস স্ফেরয়েড অফ প্লাজমা হেল্ড টুগেদার বাই সেলফ গ্র্যাভিটি, ঠিক আছে। তাহলে এটা কি লুমিনাস, লুমিনাস সপ্রভ আলো আসে এখান থেকে। তাহলে স্টার হচ্ছে একমাত্র অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট যে কিন্তু এনার্জি প্রডিউস করতে পারে, ঠিক আছে। তাহলে হচ্ছে লুমিনাস এবং প্লাজমা স্টেটে এর থেকে কিছু জিনিসপত্র বেরিয়ে আসে, যেটা সোলারের ক্ষেত্রে আমরা সোলার উইন্ড বলছি, হ্যাঁ। মানে কি প্লাজমা স্টেটে বেশ কিছু পার্টিকেলস এর একটা ঝড় সূর্যের বাইরের দিকে বেরিয়ে আসছে, ঠিক আছে। তো এই রকম উইন্ডস তৈরি করতে পারে। তাহলে স্টার গুলো একটা লুমিনাস হবে, লুমিনাস মানে সেখান থেকে সপ্রভ হবে, আলো দেখা যাবে, খালি মানে অন্ধকারে তাদেরকে দেখতে পাওয়া যাবে, অন্য কোনো কারোর আলো নিয়ে আলোকিত হয় না, যেটা প্ল্যানেটস এর ক্ষেত্রে হয়, সূর্যের আলো ছাড়া তো পৃথিবীতে আলো থাকে না, বুঝতে পারছো সেই ব্যাপারটা, ঠিক আছে। এবং সেলফ গ্র্যাভিটি দিয়ে নিজের বডিটাকে সে ধরে রাখতে পারবে, সেটাকে আমরা বলছি কি স্টার। এটা ডেফিনিশন। স্টারের ফরমেশনের খুব ছোট ছোট করে বলছি, হ্যাঁ, তোমাদেরকে জাস্ট নামগুলোর সাথে একটু পরিচয় করে দিই, যদি তোমাদের ইন্টারেস্ট থাকে আমি একটা দেবো কাগজপত্র, সেখান থেকে পড়বে, সেটা বুঝতে না পারলে তখন যদি মনে হয় যে কিছু জানার থাকবে জিজ্ঞেস করবে, ঠিক আছে। এখন আমার এতটা অ্যাকচুয়ালি জিওলজির জন্য এত কিছু প্রয়োজন পড়ে না, যেটুকু আমার দরকার টুকটাক করে বলিনি, বারবার এই নামগুলো আসবে তখন একটু ইয়ে লাগে, যেটা কি বুঝতে পারছি না, সেই জন্য নামগুলো জাস্ট বলে দিচ্ছি। ফরমেশন অফ স্টার। স্টারের ফরমেশনের জন্য 3টে স্টেপ আছে। একটাকে আমরা প্রথম বলি হচ্ছে গিয়ে টি টাউরি স্টেজ, টি টাউরি স্টেজ। তারপরে আমরা বলি মেন সিকোয়েন্স, মেন সিকোয়েন্স, ঠিক আছে। আর এরপরে হয় হচ্ছে গিয়ে পোস্ট মেন সিকোয়েন্স, ঠিক আছে। 3টে স্টেপ থাকে একটা স্টারের জন্ম থেকে মৃত্যু অবধি, 3টে স্টেপে তার এভলিউশন হয়। প্রথম স্টেপটাকে আমরা বলি টি টাউরি, যেটা ফরমেশন স্টেজ প্রথম, হ্যাঁ, মানে বাচ্চা বয়স। তারপরে মেন সিকোয়েন্স, যেটা তার 90% বয়সটা মেন সিকোয়েন্সে কাটে, এবং তারপরে পোস্ট মেন সিকোয়েন্স, ঠিক আছে। স্টারের ফরমেশনের জন্য আমরা যেটা নেবুলার হাইপোথেসিস দেখছি, সেখান থেকে বলা হয়েছে কি যে স্টার গুলো বর্ন উইদিন দ্য ক্লাউড অফ ডাস্ট অ্যান্ড স্ক্যাটার্ড থ্রুআউট দ্য মোস্ট গ্যালাক্সিস। তাহলে বেশিরভাগ গ্যালাক্সিসের ক্ষেত্রে যে ডাস্ট এবং ডাস্ট পার্টিকেলস এবং গ্যাসটা ঘুরে বেড়াচ্ছে, সেই গ্যাসগুলো নিজেদের মধ্যে কোয়ালেস করে, নিজেদের মধ্যে জটলা পাকিয়ে প্রথমে একটা বডি তৈরি করে, যেটা যে বডিটা তৈরি করে, এবং সেই বডিটা যত তোমার এই কোয়ালিশনটা হতে থাকে, এটাকে আমরা বলি অ্যাক্রিশন, ঠিক আছে। প্রথমে একটা কোয়ালিশন তৈরি হলো, তারপরে তার ডিউ টু তার গ্র্যাভিটি সে চারিদিক থেকে জিনিসপত্রকে অ্যাক্রিট করে নিজের বডিতে এনে ফেলে, ঠিক আছে। তাহলে এই যে পার্শ্ববর্তী জিনিসগুলোকে আকর্ষণ করে নিজের সাইজ বাড়ানোর যে প্রসেস, সেটাকে আমরা কি বলি অ্যাক্রিশন, ঠিক আছে। তাহলে এই অ্যাক্রিশনের মাধ্যমে এই গ্রহগুলো মানে যে প্রথমেই যে প্রোটোস্টার যেটা তৈরি হচ্ছে, সে নিজের বডির সাইজ বাড়াচ্ছে, ঠিক আছে। এখন চারিদিক থেকে যখন এ আকর্ষণ করে নিজের বডিতে এনে ফেলবে, তার এটা প্রসেসটা কি কলিশন, ডেফিনেটলি। তাহলে কলিশন হবে,
কলিশন হচ্ছে, অ্যাক্রিশনের জন্য অ্যাক্রিশন হচ্ছে মানে কলিশন হচ্ছে, কলিশনের ফলে অ্যাক্রিশন হচ্ছে। এখন এই যে কলিশন হলো, কলিশন হলে কি হবে, হিট তৈরি হবে। যত বেশি হিট তৈরি হচ্ছে তত বেশি তোমার হায়ার এলিমেন্টস গুলো তৈরি হবে, ঠিক আছে। এবং আর কি হচ্ছে, গ্র্যাভিটি বাড়ছে। তাহলে অ্যাক্রিশনের জন্য গ্র্যাভিটি বাড়া এবং গ্র্যাভিটির জন্য অ্যাক্রিশন হওয়া, এই দুটো প্রসেসের কখনো শেষ নেই। কথাটা বুঝতে পারলে? গ্র্যাভিটির জন্য অ্যাক্রিশন হওয়া, শুরুর অ্যাক্রিশনটা হচ্ছে ডিউ টু গ্র্যাভিটি, আর এই যত অ্যাক্রিশন হচ্ছে তত গ্র্যাভিটি বাড়ছে। তাহলে এই দুটো প্রসেস খুব ইন্টারলিঙ্কড, ঠিক আছে, এদের কখনোই শেষ নেই। যত বেশি গ্র্যাভিটি হবে তত অ্যাক্রিশন হতে থাকবে, যত অ্যাক্রিশন হবে তত গ্র্যাভিটি বাড়বে, ঠিক আছে। তো এই করতে করতে একটা টাইমে প্রোটোস্টার তৈরি হয়, ঠিক আছে, যার কোরের হিট প্রচন্ড বেশি, কারণ ডিউ টু কলিশন, হ্যাঁ, পরপর কলিশন হওয়ার জন্য এর হিটটা প্রচন্ড বেশি হয়, এবং এর নিউক্লিয়াসের এর মধ্যে কোরটার মধ্যে নিউক্লিওসিনথেসিস বিক্রিয়াগুলো শুরু হয়, রিঅ্যাকশনগুলো শুরু হয়, যার ফলে এখান থেকে এনার্জি বেরিয়ে আসতে পারে, ঠিক আছে। এই যে স্টেজ, শুরুর দিকের যে 10 মিলিয়ন ইয়ারের স্টেজ, জন্মের পরে প্রথম যে 10 মিলিয়ন ইয়ার স্টেজ, সেটাকে আমরা কি বলি, টি টাউরি। তাহলে টি টাউরি স্টেজ হচ্ছে একটা স্টার ফরমেশনের প্রথম 10 মিলিয়ন ইয়ার্স বছর পর্যন্ত সময়কে আমরা টি টাউরি বলি। এই সময়ে তোমার শুধুমাত্র অ্যাক্রিশন হয় এবং প্রোটোস্টার তৈরি হয়, ঠিক আছে। তাহলে টি টাউরি স্টার বা প্রোটোস্টার মানে হচ্ছে শুরুর দিকের জন্মলগ্নে একটা স্টারের অবস্থা। তারপরে সে কোথায় যায়, সে যায় মেন সিকোয়েন্সে। মেন সিকোয়েন্সে গেলে কি হয়, মেন সিকোয়েন্সে তোমার হাইড্রোজেন থেকে কন্টিনিউয়াসলি হিলিয়ামে পরিণত করতে থাকে, ঠিক আছে। নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া হতে থাকছে, সংযোজন, দুটো হাইড্রোজেন পরমাণু মিলে গিয়ে হিলিয়াম তৈরি হয়। এই বিক্রিয়াটা কন্টিনিউয়াসলি চলতে থাকে সেই স্টারটার কোরের মধ্যে, যেটাকে আমরা বলি মেন সিকোয়েন্স, ঠিক আছে। এই মেন সিকোয়েন্সে কিন্তু অন্য কোনো কিছু তৈরি হয় না, হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হয়, এবং এইটা তোমার এই রিঅ্যাকশনটাই বারবার পর্যন্ত কিন্তু চলতে থাকে, ঠিক আছে। তাহলে এই যে সূর্য, আমাদের এখনকার যে কন্ডিশন, সূর্য এখন মেন সিকোয়েন্স অবস্থায় আছে, এই হাইড্রোজেনকে ফিউশন করাচ্ছে এবং হিলিয়াম তৈরি করছে, এবং কিছু পরিমাণ হিট সেখান থেকে বেরিয়ে আসে, সেই হিটটাই আমরা রিসিভ করছি রোদ হিসাবে, সানলাইট হিসাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে পোস্ট মেন সিকোয়েন্স। পোস্ট মেন সিকোয়েন্স হলো কি তোমার, এই হাইড্রোজেন বার্নিং হয়ে যাওয়ার পরে, হাইড্রোজেন শেষ হয়ে যাওয়ার পরে সমস্ত যখন হিলিয়ামে পরিণত হয়ে যায়, তখন শুরু হচ্ছে গিয়ে পোস্ট মেন সিকোয়েন্স। সেটা একটা স্টারের মরে যাওয়ার বয়স, ঠিক আছে, এটা ডাইং স্টার তাকে আমরা বলি, ঠিক আছে। তাহলে এই যে ডাইং স্টার বলছি, ডাইং স্টারটা কেমন হবে সেইটা তোমার ডিপেন্ড করছে সে স্টারের যে কোরটা আছে তার তোমার ডেনসিটি কত, বুঝতে পারলে, তার মাস কতখানি আছে তার মধ্যে, তার উপরে ডিপেন্ড করে যে একটা ডাইং স্টারের ফেট কি হতে চলেছে, ঠিক আছে। নরমালি যেটা হয় সেটা একটা হোয়াইট ডুয়ার্ফে পরিণত হয়, নরমালি যেটা হবে সেটা একটা হোয়াইট ডুয়ার্ফে পরিণত হয় যখন আমাদের তার মাসটা একটা সূর্যের মাসের থেকে 1.4 টাইমস থাকে, 1.4 টাইমস থাকে। এটাকে আমরা বলি চন্দ্রশেখর লিমিট। চন্দ্রশেখর লিমিটের মধ্যে যদি থাকে, মানে সূর্যের মাসের তুলনায় যদি 1.4 টাইমস এর মধ্যে থাকে কোনো একটা স্টারের কোর, তাহলে সেটা হোয়াইট ডুয়ার্ফে পরিণত হয়। এই সময় কি হচ্ছে, তার যে বাইরের দিকে যে গ্যাসিয়াস ব্যাপারটা ছিল সেটা আস্তে আস্তে ছেড়ে দেয়, সেটা আস্তে আস্তে মানে অ্যাটমসফিয়ারের মধ্যে, ইউনিভার্সের মধ্যে সেটা বিলীন হয়ে যায়, কোরটুকুই পড়ে থাকে হোয়াইট ডুয়ার্ফ হয়ে, ঠিক আছে। যদি এর মাস 1.4 থেকে 3 এর মধ্যে হয়, ঠিক আছে, 1.4 থেকে যদি 3 এর মধ্যে হয়, তাহলে এটা নিউট্রন স্টারে পরিণত হতে পারে, ঠিক আছে। যদি 3 থেকে বেশি হয় তাহলে এটা ব্ল্যাক হোল তৈরি করতে পারে, ঠিক আছে। যদি 8 থেকে বেশি হয় তাহলে এটা সুপারনোভা তৈরি করে, বোঝা যাচ্ছে। তাহলে এই সবগুলোই হচ্ছে গিয়ে কি একটা স্টারের পোস্ট মেন সিকোয়েন্স, ঠিক আছে। এটা ব্যাপারটা খেয়াল রাখবেন, এরা কিন্তু মেন সিকোয়েন্সে নয়। মেন সিকোয়েন্সে কি করবে, মেন সিকোয়েন্সে হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি করে, এই হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হবে, ম্যাক্সিমাম আয়রন অবধি তৈরি হয়, ঠিক আছে। নিউক্লিওসিনথেসিস একটা পার্ট থাকে অবশ্য, সেটা তোমাদেরকে দরকার নেই। নিউক্লিওসিনথেসিস আমরা দেখেছি কি যে হাইড্রোজেন হিলিয়াম ম্যাক্সিমাম আয়রন পর্যন্ত তৈরি করতে পারে মেন সিকোয়েন্সে, ঠিক আছে। কিন্তু মেন সিকোয়েন্সের পরে যখন পোস্ট মেন সিকোয়েন্স যায়, তখন হলো গিয়ে তোমার একটা স্টারের ডাইং পিরিয়ড, সে মরতে থাকবে। তার অনেক রকমের প্রসেস হতে পারে, যদি 1.4 এর মধ্যে থাকে তার কোরটার মাস, পৃথিবীর তুলনায় তার কোরের মাস যদি 1.4 টাইমস এর মধ্যে হয়, মানে চন্দ্রশেখর লিমিটের মধ্যে যদি থাকে,
তাহলে তার যে ফেটটা হয় দ্যাট ইজ আ ডুয়ার্ফ প্ল্যানেট, দ্যাট ইজ আ হোয়াইট ডুয়ার্ফ। ঠিক আছে, যদি 1.4 থেকে 3 এর মধ্যে থাকে তাহলে যেটা হয় সেটা হচ্ছে একটা নিউট্রন স্টার। যদি 3 থেকে বেশি হয় তাহলে ব্ল্যাক হোল হতে পারে, এবং যদি 8 এর থেকেও বেশি হয়ে যায় তাহলে সেটা সুপারনোভা হয়। এবং এইগুলো হচ্ছে কখন, তোমার যখন একটা স্টার শেষ হয়ে যাচ্ছে তখন তার যে কোরটা আছে সেই কোরটা অ্যাক্টিভেশন করেই যাচ্ছে, কোরটা অ্যাক্টিভেশন করে আরো বেশি ঘনত্ব বাড়াচ্ছে, সাইজ কমাচ্ছে, বুঝতে পারলে? হিউজ পরিমাণে ঘনত্ব, ব্ল্যাক হোলের এত পরিমাণ ঘনত্ব থাকে যার মধ্যে এসকেপ ভেলোসিটি বোঝো তো, মানে পৃথিবী থেকে একটা রকেটকে মানে পৃথিবীর অ্যাট্রাকশন থেকে একটা রকেটকে বাইরে বেরিয়ে যেতে গেলে সেকেন্ডে 11 কিলোমিটার থেকে বেশি বেগ নিতে হয়। ঠিক আছে, তো একটা ব্ল্যাক হোলের এই মুক্তিবেগটা প্রচন্ড বেশি, মুক্তিবেগকে বলা হয় মুক্তিবেগ আলোর থেকে বেশি, মানে আলো পর্যন্ত যদি ব্ল্যাক হোলের মধ্যে ঢোকে তাহলে আলো সেখান থেকে এসকেপ করে আসতে পারে না, বোঝা যাচ্ছে? তাই এই জন্য এটাকে বলি আমরা ব্ল্যাক হোল, কারণ সেখান থেকে আলো পড়লে আলো পর্যন্ত সেখানে ঢুকে পড়ে ট্র্যাপ হয়ে যায়, আলো বেরিয়ে আসতে পারে না। ঠিক আছে, ওই জন্য বলে ব্ল্যাক হোল। যাই হোক, তাহলে এই ধরনের ফেট হতে পারে কখন, পোস্ট মেন সিকোয়েন্সে। ঠিক আছে, বেশ, এগুলো নিয়ে ডিসকাস করতে গেলে তো রাতই পেরিয়ে যাবে, এগুলোকে এত গুরুত্ব দিচ্ছি না, কারণ আমাদের জিওলজিতে এত দরকার নেই, এটুকু জানলেই হবে। নেক্সট হলো কি অ্যাস্টেরয়েড। অ্যাস্টেরয়েড কাকে বলে? অ্যাস্টেরয়েড হচ্ছে গিয়ে রকি, আইসি অথবা মেটালিক অবজেক্ট। খেয়াল রাখবে, এটা কিন্তু রকি হতে পারে, আইসি হতে পারে, और মেটালিক হতে পারে। ঠিক আছে, অবজেক্ট। তাহলে রকি, আইসি অথবা মেটালিক অবজেক্ট, যারা কি করছে সিমিলার টু প্ল্যানেট, এরা প্ল্যানেটের মতোই বাট সাইজে ছোট, সিমিলার টু প্ল্যানেটস বাট স্মলার। ঠিক আছে, প্ল্যানেটের থেকে সাইজে ছোট বাট কম্পোজিশন বা ইত্যাদি দিক থেকে প্ল্যানেটের মতোই। ঠিক আছে, অ্যাস্টেরয়েডের সাইজ এই যে বলছি, এটা 1 মিটার থেকে শুরু করে একটা ডুয়ার্ফ প্ল্যানেট অবধি হতে পারে, সবাই অ্যাস্টেরয়েডের সাইজের মধ্যেই বিলং করছে। তাহলে 1 মিটার, যার ডায়ামিটার অনলি 1 মিটার, সেও অ্যাস্টেরয়েডের মধ্যে যেতে পারে, বা একটা হিউজ ডায়ামিটার লাইক প্লুটো, সেরকমও কিন্তু একটা সাইজের অবজেক্ট, সে কিন্তু অ্যাস্টেরয়েড হতে পারে। ঠিক আছে, অ্যাস্টেরয়েডের কম্পোজিশন অনুযায়ী যদি আমরা দেখি, অ্যাস্টেরয়েড 3 রকমের হতে পারে। কম্পোজিশন অনুযায়ী যদি আমরা দেখি, অ্যাস্টেরয়েড 3 রকমের হতে পারে। একটাকে আমরা বলি সি টাইপ, মানে কার্বনেসিয়াস টাইপ। নেক্সট হলো গিয়ে তোমার মেটালিক, এটা এম টাইপ। মেটালিক টাইপ। আরেকটা হয় সিলিকা ডমিনেটেড, এস টাইপ, সিলিসিয়াস। ঠিক আছে, কিছু বলছো আরিফা, বলো। না স্যার, কিছু বলি। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা হলে মাইক অন করে আমাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে, তাহলে সি টাইপ হতে পারে, এম টাইপ হতে পারে, এস টাইপ হতে পারে অ্যাস্টেরয়েড। ঠিক আছে, কার্বনেসিয়াস, মেটালিক এবং সিলিসিয়াস। তোমরা মেটিওরাইটের নাম শুনেছো? মেটিওরাইট মানে হচ্ছে যে সমস্ত এই যে কোনো অবজেক্ট যদি পৃথিবীতে পর্যন্ত এসে পৌঁছাতে পারে, পৃথিবীর অ্যাটমসফিয়ারকে ভেদ করে যদি পৃথিবীর মাটি অব্দি এসে পৌঁছাতে পারে, তাহলে সেই ধরনের অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্টগুলোকে আমরা বলি মেটিওরাইট। ঠিক আছে, এই মেটিওরাইট যা কিছু হতে পারে, অ্যাস্ট্রয়েডের টুকরো হতে পারে, অন্য কোনো ডুয়ার্ফ প্ল্যানেটের টুকরো হতে পারে, যাই হোক না কেন, তার কম্পোজিশন যাই হোক না কেন, ঠিক আছে, পৃথিবীতে এসে পৌঁছাতে হবে, এটাই মেন কন্ডিশন। আর যদি অ্যাটমসফিয়ারের মধ্যে নষ্ট হয়ে যায়, যদি অ্যাটমসফিয়ার, যখন সে পৃথিবীর অ্যাটমসফিয়ারের মধ্যে ঢুকবে একটা হিউজ ফ্রিকশন হবে ডেফিনেটলি, তাহলে তাকে আমরা বলি হচ্ছে মেটরস বা মেটিওরয়েডস। ঠিক আছে, সে কিন্তু পৃথিবী অব্দি এসে পৌঁছায় না। মেটিওরাইট হতে গেলে ডেফিনেটলি পৃথিবীতে এসে পৌঁছাতে হবে। ঠিক আছে, ওই মেটিওরাইটও কিন্তু এরকম 3 ধরনের হয়, সি টাইপ, এম টাইপ, এস টাইপ। তো অ্যাস্ট্রয়েড গুলোরও কম্পোজিশন সেরকমই, কার্বনেসিয়াস অ্যাস্ট্রয়েড হতে পারে, মেটালিক অ্যাস্ট্রয়েড হতে পারে, অথবা সিলিসিয়াস অ্যাস্ট্রয়েড হতে পারে। ঠিক আছে, অ্যাস্ট্রয়েডের ফরমেশন সম্পর্কে মনে করা হয় যে সোলার সিস্টেম তৈরি হয়ে যাওয়ার পরে যে সমস্ত অ্যাস্ট্রোনমিক্যাল বডি বা টুকরোগুলো প্ল্যানেটস ফর্ম করে উঠতে পারে না,
তারা অ্যাস্ট্রয়েড তৈরি করে। ঠিক আছে, তাহলে যারা প্ল্যানেটস ফর্ম করে উঠতে পারছে না তারা কিন্তু অ্যাস্ট্রয়েড তৈরি করে। ঠিক আছে, এই অ্যাস্ট্রয়েডের একটা হিউজ বেল্ট আমাদের মার্স এবং জুপিটারের মধ্যে আছে। ঠিক আছে, এরকম একটা হিউজ অ্যাস্ট্রয়েডের বেল্ট আছে যেখান থেকে বেশিরভাগই আমাদের এগুলো এসে পড়ে। তোমার মেটিওরাইট ইম্প্যাক্ট গুলো যেখান থেকে হয় বলে মনে করা হয় অ্যাস্ট্রয়েড বেল্ট তাকে আমরা বলি। ঠিক আছে, তাহলে ওদিকে একটা কিউপার বেল্ট আছে, ওদিকে আছে একটা কিউপার বেল্ট, আর দিকে জুপিটারের এখানে একটা বেল্ট আছে। ঠিক আছে, অ্যাস্ট্রয়েড বেল্ট। ঠিক আছে, এরা কখনোই তোমার প্ল্যানেট হিসেবে ফর্ম করে উঠতে পারেনি। এরা সবসময় তোমার ডাস্ট হয়ে বা এই ধরনের মেটেরিয়াল হয়ে এরা পৃথিবী মানে কোনো একটা সূর্যকে বা কোনো একটা সানকে কেন্দ্র করে মানে কোনো একটা স্টারকে কেন্দ্র করে ঘুরতে থাকে। ঠিক আছে, নেক্সট হলো গিয়ে কোমেট। কোমেট কাকে বলে? কোমেটস Comets হচ্ছে গিয়ে frozen leftover from the formation of solar system composed of dust, rocks and ice. তাহলে এটা ফ্রোজেন। ঠিক আছে, এই কথাটা একটু বুঝবে, এটা হচ্ছে ফ্রোজেন। এটা কিন্তু ওখানে নয়, ওরা কিন্তু ফ্রোজেন নয়, এরা হচ্ছে কি ফ্রোজেন। ঠিক আছে, মানে জমে আছে। তাহলে ফ্রোজেন লেফটোভার formation of solar system composed of dust, rocks and ice. They orbit the sun, সূর্যের চারিদিকে ঘোরে এবং সাইজে ডিফারেন্ট সাইজের হতে পারে। এরা যখন কোনো একটা অ্যাটমসফিয়ারের মধ্যে ঢোকে, ফর এক্সাম্পল আর্থের অ্যাটমসফিয়ারের মধ্যে যখন ঢোকে, অ্যাটমসফিয়ারের মধ্যে যখন এরা ঢুকছে তখন কি হবে? ফ্রিকশন হবে। বা যদি সোলার উইন্ডের মধ্যে যদি ঢোকে, যেখানে সোলার থেকে প্লাজমা স্টেটে কিছু পার্টিকেলস বেরিয়ে আসে, সোলার উইন্ড সৌর ঝড় যেটাকে বলা হয়, তার মধ্যে যদি এরা গিয়ে ঢোকে তখন কি হবে? ডিউ টু ফ্রিকশন এই কোমেটস এর হিটটা যখন বাড়ে, এরা যেহেতু ফ্রোজেন অবজেক্ট, এদের মধ্যে গ্যাসটাও ফ্রোজেন থাকে। ঠিক আছে, গ্যাসটাও কি হিসেবে আছে? ফ্রোজেন জমে আছে। তো যখন তুমি এটাকে গরম করবে তখন এখান থেকে আউটগ্যাসিং হয়, আউটগ্যাসিং হচ্ছে মানে গ্যাসটা বেরিয়ে আসে হিটের জন্য। তো আউটগ্যাসিং যখন হবে তখন কি হয়? এই যখন কোমেট, এই জন্য কোমেট যখন ধূমকেতু যখন ওঠে আকাশে তখন সেটা একটা তোমার গ্যাসের একটা টেল থাকে তার। ঠিক আছে, হ্যালিক ধূমকেতু ছবি দেখে ঝাঁটার মতো দেখতে, তো সেখানে হচ্ছে গিয়ে তোমার একটা টেল থাকে। হ্যাঁ, কেন? তার কারণ হচ্ছে ফ্রোজেন গ্যাস থাকে এর মধ্যে, সেই জন্য। ঠিক আছে, আর বিশেষ কিছু এটা নিয়ে আমাদের জানার দরকার নেই, আমাদের এইটুকু আমাদের ডেফিনিশন গুলো মেন ব্যাপার। তো তোমার মাঝে মাঝে শর্ট কোশ্চেনে কখন আসতে পারে যে আইসি বা ফ্রোজেন অবজেক্ট কোনটা, এর মধ্যে অ্যাস্ট্রয়েড দিল, কোমেট দিল, প্ল্যানেট দিল, ডুয়ার্ফ প্ল্যানেট দিল, এইসব তখন তোমাকে এটা খুঁজে নিতে হবে যে কোমেটটা হচ্ছে ফ্রোজেন অবজেক্ট। ঠিক আছে, এগুলো ছিল কিছু নাম, কিছু ডেফিনেশনস। ঠিক আছে, এরপর আমরা যেটা যাব সেটা হলো গিয়ে তোমার পৃথিবী সৃষ্টির বা ইউনিভার্স সৃষ্টির বেশ কিছু থিওরিজ, সেই থিওরিগুলো একটু দেখে নেবো একবার। এই নোটসটা তোমাদেরকে আমি দেব। পৃথিবীর ইউনিভার্স তৈরি হওয়ার যে থিওরিজ গুলো আছে তাদেরকে মেইনলি আমরা দুটো পার্টে ভাগ করতে পারি। ঠিক আছে, অরিজিন, এর যে মেন থিওরি গুলো আছে প্রথমত আমরা দুটো পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইভলিউশনারি থিওরি, আর দুই হচ্ছে ক্যাটাস্ট্রফিক থিওরি। ইভলিউশনারি থিওরি মানে হচ্ছে কি, বলা হয়েছে কি যে সান যেটা, সূর্য যেটা, সেটাও ইভলভ করছে এবং তার সঙ্গে সঙ্গে প্ল্যানেট গুলো তৈরি হচ্ছে। যেমন নেবুলার হাইপোথিসিস, নেবুলার হাইপোথিসিসের সানটাও তৈরি হচ্ছে, যে স্টার সেও তৈরি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে প্ল্যানেট গুলো তৈরি হচ্ছে। ঠিক আছে, সেইটা হচ্ছে কি তোমার একটা ইভলিউশনারি থিওরি। আরেকটা হচ্ছে ক্যাটাস্ট্রফিক থিওরি, যেমন বিগ ব্যাং। বিগ ব্যাং হচ্ছে কি একটা ক্যাটাস্ট্রফিক থিওরি। ক্যাটাস্ট্রফিক থিওরি, ক্যাটাস্ট্রফিজম কথাটার মানে হচ্ছে কি যে হঠাৎ করে কোনো কিছু হওয়া, ক্যাটাস্ট্রফিক ইভেন্ট মানে হঠাৎ করে কোনো কিছু ঘটা, অ্যাক্সিডেন্ট, এইটাকে বলা হচ্ছে কি তোমার ক্যাটাস্ট্রফিক ইভেন্ট। ঠিক আছে, বিগ ব্যাং বা এই ধরনের যেগুলো সেগুলোকে ক্ষেত্রে আমরা কি দেখছি, যেটা সান কিভাবে তৈরি হয়েছে কি এত কথা বলা হয়, সোজা কথায় বলা হয়েছে যে হঠাৎ করে হয়েছে যা হওয়ার। কিন্তু নেবুলাতে ইভলিউশন দেখানো হচ্ছে, ওয়ান বাই ওয়ান এভলিউশন হচ্ছে, সেটা দেখানো হচ্ছে। তো প্রথমত থিওরিগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়, এক হচ্ছে এভলিউশনারি থিওরি, দুই হচ্ছে ক্যাটাস্ট্রফিক থিওরি। আরেকটাও ভাগ আছে যেখানে আমরা বলি তোমার মডার্ন থিওরি আর ওল্ড।
তো মডার্ন থিওরি আর ওল্ড থিওরি এটাও একটা ব্যাপার আছে। ওল্ড থিওরি মানে হচ্ছে যেখানে তোমার যেমন ওল্ড থিওরির মধ্যে নেবুলার হাইপোথিসিস হচ্ছে ওল্ড থিওরির মধ্যে পড়ে, ঠিক আছে। এখানে ধরে নেওয়া হয় যে সূর্যটা ছিল, তার চারিদিকে প্ল্যানেটগুলো ঘুরতে শুরু হলো কেমন করে, এগুলো বলা হয়। আর মডার্ন থিওরিতে অরিজিন অফ ইউনিভার্সটাকে দেখা হয়। তাহলে এখানে দেখা হয় অরিজিন অফ ইউনিভার্স, আর এইখানে দেখা হয় অরিজিন অফ প্ল্যানেটস। বুঝতে পারলেন? তাহলে এইখানে ওল্ড থিওরিতে আমরা দেখবো কি অরিজিন অফ প্ল্যানেটস, আর মডার্ন থিওরিগুলোকে আমরা দেখবো অরিজিন অফ ইউনিভার্স। কারণ মডার্ন থিওরিতে মনে করা হয় যে আমরা যদি অরিজিন অফ ইউনিভার্সটা জানতে পারি তাহলেই আমরা তোমার পৃথিবীর সৃষ্টিটাও জানতে পেরে যাবো, ঠিক আছে। তো ওই জন্য মডার্ন থিওরিতে পুরো ব্যাপারটাকেই গুরুত্ব দেওয়া হয়, যেখানে ওল্ড থিওরিতে শুধুমাত্র অরিজিন অফ প্ল্যানেটসটাকেই অরিজিন অফ আর্থটাকেই আমরা গুরুত্ব দিই, ঠিক আছে। খানিকগুলো মেন যে থিওরিগুলো আছে সেগুলো আমরা দেখে নেবো, যদিও অনেকগুলো থিওরি গুচ্ছে গেছে, অত থিওরিতে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই, অতগুলো আমার দরকারও নেই। যেমন দেখো এখানে আমি একটা লিস্ট তোমাদেরকে দিচ্ছি, গুচ্ছের থিওরি আছে 1945 থেকে শুরু করে 1920-30 সাল অব্দি। এডুইন হাবেলের লাস্ট থিওরি বিগ ব্যাং থিওরি 1930 সালে এসছে, এখানে 1920 লেখা আছে, অবশ্য 1930 সাল অব্দি এসছে, ঠিক আছে। তো সেইগুলো গুচ্ছের নাম আছে থিওরি, তার মধ্যে আমরা কয়েকটা মাত্র দেখে নেব, ঠিক আছে। প্রথমত আমরা যে থিওরি দেখবো সেটা হচ্ছে খুব দরকারি, যেটা আমাদের হিট টপিক যাকে বলে, জিএসআই এর কোশ্চেন পর্যন্ত আসে, নেবুলার হাইপোথিসিস। নেবুলার হাইপোথিসিস কান্ট এবং ল্যাপ্লাস দুজন মিলে দিয়েছিলেন। কান্ট প্রথমে দিয়েছিলেন, কান্ট ছিলেন একজন তোমার জার্মান ফিলোসফার। 1755-এ কান্ট এটাকে প্রথম দিয়েছিলেন, নেবুলা কথাটা কান্টেরই ব্যবহার করা। তারপরে ফ্রেঞ্চ ম্যাথামেটিশিয়ান ল্যাপ্লাস, একজন ল্যাপ্লাসের নাম তোমরা শুনেছো তো, ল্যাপ্লাস কারেকশন, ল্যাপ্লাস সব জায়গায় কারেকশন দিয়ে বেড়ায়। ল্যাপ্লাসের কাজ হচ্ছে সব জায়গায় কারেকশন দিয়ে বেড়া, গ্যাসে, সাউন্ডে, সব জায়গায় ল্যাপ্লাসের কারেকশন আছে। তো সেই ল্যাপ্লাস কারেকশন, ল্যাপ্লাস এখানেও কারেকশন দিয়েছে কান্টের থিওরিতে 1796-এ, ঠিক আছে। তা বলা হয়েছে, কি বলা হলো, একটা নেবুলা থাকবে। নেবুলার কথা আমরা আগেই জানিস, নেবুলা কাকে বলে। নেবুলা হচ্ছে কি একটা গ্যাস এবং ডাস্টের তৈরি একটা ডিস্ক শেপের একটা বডি, ঠিক আছে, একটা থালার মতো একটা বডি, যার মাঝখানে কোরটার ডেনসিটি ডেফিনেটলি বেশি হয়, ঠিক আছে। তাহলে অরিজিনালি একটা লার্জ হট গ্যাসিয়াস নেবুলা ছিল, যেটা তার নিজের চারিদিকে ঘুরছিল। তাহলে বোঝো, প্রথম থেকেই কিন্তু এটা ধরে নিচ্ছে যে একটা নেবুলা ছিল এবং এই নেবুলাটা ঘুরছিল, ঠিক আছে। ব্যাপারটা ভালো করে খেয়াল করো, প্রথমেই এরা বলছে যে নেবুলা ছিল এবং নেবুলাটা ঘুরছিল। এখন কোথা থেকে ছিল, কোথা থেকে ঘুরছিল সেগুলো বলা যাচ্ছে না, ছিল এবং ঘুরছিল। যেহেতু তোমার এই যে গ্যাসটা আছে, হট যে গ্যাস আমাদের কথা বলা হচ্ছে বা ডাস্ট বলা হচ্ছে, এটা রেডিয়েশনের মাধ্যমে নিজের এনার্জি লস করছে এবং কুলার হচ্ছে, ঠান্ডা হচ্ছে, ঠিক আছে। এর ফলে নেবুলাটা যখন ঠান্ডা হচ্ছে তখন কি হচ্ছে, কন্ট্রাক্টেড হচ্ছে, মানে সাইজে ছোট হচ্ছে। কন্ট্রাক্টেড হলে কি হবে, হিট বাড়বে, ঠিক আছে। তাহলে এই যে ঠান্ডা হওয়ার ফলে কন্ট্রাকশন এবং তার ফলে হিট হওয়া, এই হিটের থেকে আবার ঠান্ডা হবে, আবার কন্ট্রাকশন, এই প্রসেস বারবার চলতে থাকছে, ঠিক আছে। এতে কি হচ্ছে, তোমার বডিটা ঠান্ডা হচ্ছে, নেবুলাটা ঠান্ডা হচ্ছে। ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে এটা আগে থেকেই ঘুরছিল, এখন যত ছোট হবে, কন্ট্রাকশন যত হবে, অ্যাঙ্গুলার মোমেন্টামের কি বলছে থিওরি, যত তোমার রেডিয়াসটা কমে যাবে তার স্পিনিং স্পিডটা বেড়ে যাবে, অ্যাঙ্গুলার ভেলোসিটিটা বেড়ে যাবে, তাই তো। যত সাইজে ছোট হয়ে যাবে, মনে করো তুমি সার্কাসে দেখেছো তো, একটা কিছুর উপরে দাঁড়িয়ে যখন ঘুরছে, হাতগুলো জড়ো করে দিলে বা কনস্ট্রিক্ট করে দিলে স্পিডটা বেড়ে যাচ্ছে, হাতগুলো ছড়িয়ে দিচ্ছে, তো আবার আস্তে আস্তে ঘুরছে, ঠিক আছে। তার মানে কি, রেডিয়াসটা ছোট করে দিচ্ছি আমি, mv স্কয়ার বাই r আছে তো। তো সেই যে v স্কয়ারটা যত এটা rটা যত ছোট করে দিচ্ছি, পুরো বেড়ে যাচ্ছে। তাহলে কি হলো, যখন কন্ট্রাকশন হচ্ছে তখন এই নেবুলার রোটেটিং স্পিডটা বাড়ছে এবং তার ফলে এর ইকুয়েটোরিয়াল যে এরিয়া, সেইখানে এর বালজিং দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। ইকুয়েটোরিয়াল এরিয়াতে কি হচ্ছে, বালজিং দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এই নেবুলা মাঝখানে কোর, সে কি করছে, তার চারিদিক থেকে অ্যাক্টিভ করে জিনিসপত্র নিয়ে আসছে, এই অ্যাক্টিভেশন কলিশন হচ্ছে, গ্র্যাভিটি বাড়ছে, হিট বাড়ছে, আবার ঠান্ডা হচ্ছে, এই করে আলটিমেট তার কন্ট্রিকশন হচ্ছে, ছোট হচ্ছে। এটা যখন ছোট হলো তখন কি হচ্ছে, এর যে রোটেটিং স্পিড সেইটা যাচ্ছে বেড়ে, রোটেটিং স্পিডটা যাচ্ছে বেড়ে, তার ফলে এই ইকুয়েটোরিয়াল এরিয়াতে একটা বালজিং দেখতে পাওয়া যাচ্ছে, যেটা পৃথিবীর ক্ষেত্রে এখনো পর্যন্ত এই বালজিংটা আছে, ঠিক আছে। পৃথিবীর ইকুয়েটোরিয়াল রেডিয়াস কিন্তু পোলার রেডিয়াসের থেকে অনেকখানি বেশি, ঠিক আছে। তাহলে এই বালজিংটা এর ফলেই তৈরি হয়েছে বলে মনে করা হয়েছে, ঠিক আছে।
এই যে রোটেশন হচ্ছে, এই রোটেশনের ফলে মনে করা হয় কি যে এই যে নেবুলার মাঝখানে যে পোর্শনটা, এই মাঝখানের পোর্শনটাতে রইল সবকিছু, কিন্তু এই যে বাইরের যেগুলো আছে এই রোটেশনের ফলে রিং হয়ে পড়ে আস্তে আস্তে আলাদা আলাদা রিং হয়ে সেপারেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে মাঝখানে কোর যেটা সেটা নিউক্লিয়াস হয়ে রয়ে গেল, এবং তার চারিদিকে যে ডিস্ক যে হালকা জিনিসটা ছিল সেইটাই কমপ্লিট কন্টিনিউয়াস রোটেশনের জন্য আলাদা আলাদা রিং করে সেগ্রিগেট হয়ে যাচ্ছে। এই সেগ্রিগেট হয়ে যাওয়া রিং গুলোই পরবর্তীকালে কনডেন্সড হয়ে তোমার তৈরি হয়েছে হচ্ছে ডিফারেন্ট প্ল্যানেটস গুলো। ঠিক আছে, এইটা হচ্ছে নেবুলার হাইপোথিসিসের মেন কথা, যেটা কান্ট এবং ল্যাপ্লাসের থিওরি বলে বলা হয়। ঠিক আছে, এর হাজার রকমের ক্রিটিসিজম দেওয়া হয়েছে, বুঝতে পারছো ক্রিটিসিজম আসারই কথা ছিল। তার কারণ হলো প্রথম যে বলা হলো যে ওই যে বললাম যে নেবুলাটা আগে থেকেই ছিল এবং নেবুলাটা ঘুরছিল, কেন ঘুরবে, হঠাৎ করে ঘুরতে শুরু করেছে, কেন ঘুরতে শুরু করলো? তাহলে তো তোমার মানে তুমি একটা মাঝখান থেকে গল্প শুরু করেছো, এই গল্পের আগে কি ছিল, তার কোনো উত্তর এখানে কিন্তু নেই। 2 নম্বর হলো গিয়ে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই নেবুলার থিওরিতে কি বলছে যে মেন মাসটা আছে হচ্ছে কি তোমার সেন্টারে, মেন মাসটা আছে হচ্ছে কি সেন্টারে, ডেনসিটি সেন্টারে বেশি। তাহলে তা যদি হয় তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কেন বেশি হচ্ছে না? পৃথিবীর সোলার সিস্টেমের বেশিরভাগ 98% অ্যাঙ্গুলার মোমেন্টাম সংরক্ষিত হয়ে আছে কোথায়? প্ল্যানেটস গুলোতে। কারণ স্পিনিং এর স্পিড যদি দেখো সূর্যের থেকে পৃথিবীর থেকে অন্যান্য ছোট ছোট গ্রহগুলো তারা অনেক বেশি স্পিডে স্পিন করছে। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামটা এদের এত বেশি হয়ে গেল যখন এদের মাস খুব কম, 98% থেকে 99% মাস তোমার চলে যাচ্ছে সূর্যে, আর অ্যাঙ্গুলার মোমেন্টামটার সময় সেখানে মাত্র 2%। আর যখন আমি মাসের কথা বলছি প্ল্যানেটসে, তখন এখানে 1 থেকে মাত্র 2% মাস আর অ্যাঙ্গুলার মোমেন্টামটা 98%। এটা এরকম ডিস্ট্রিবিউশনটা কেন হলো? এইটা নেবুলার হাইপোথিসিস দিয়ে কিন্তু ব্যাখ্যা করা যায় না। 2 নম্বর হলো হচ্ছে গিয়ে এই যে নেবুলা ছিল এটাকে বলা হয়েছিল ডাস্ট এবং গ্যাসের একটা ক্লাউড। ডাস্ট এবং গ্যাসের ক্লাউডস থেকে সূর্য, পৃথিবী যাই তৈরি হোক না কেন, গ্যাসিয়াস প্ল্যানেটস তৈরি হয়েছে সেই নিয়ে কোশ্চেন নেই। কিন্তু রকি প্ল্যানেটস গুলো বা আইসি প্ল্যানেটস গুলো কেমন করে তৈরি হলো, এই যে রকটা এলো এটা কোথা থেকে এলো, এই সম্বন্ধে কোনো কিছু বলা হয়নি। ঠিক আছে, নেক্সট হলো গিয়ে যে রিং গুলোকে কনডেন্সড করে পরে একটা প্ল্যানেট তৈরি হওয়ার কথা বলা হচ্ছে। রিং গুলো কনডেন্সড করতে যাবে কেন? এমন তো হতে পারে যে রিং গুলো চারিদিকে ছড়িয়ে গেল, আর যদি কনডেন্স করলো তাহলে খানিকগুলো কনডেন্স করলো বাকিগুলো করলো না কেন? যেমন এই যে কিউপার বেল্ট বলছি, কিউপার বেল্টে বেশ খানিকগুলো অবজেক্ট প্লুটোর মতো হাজারখানি ঘুরে বেড়াচ্ছে। অ্যাস্ট্রয়েড বেল্ট বলছি, এখানে এরা প্ল্যানেট তৈরি করতে পারলো না কেন? পৃথিবী, মঙ্গল, বুধ, শুক্র সবাই প্ল্যানেট হয়ে গেল, ওদিকে অ্যাস্ট্রয়েড বেল্ট একটা ডোনাট শেপের বেল্ট হয়ে রয়ে গেল, যেখানে গুচ্ছে পাথরের টুকরো ভেসে বেড়াচ্ছে চারিদিকে, এদিক ওদিক, এর তার গ্র্যাভিটেশনের অ্যাট্রাকশনে ওইদিক সেদিক ছুটে বেড়াচ্ছে। এরকমটা হলো কেন? তারাও তো অ্যাক্রিট করে অন্য আরেকটা প্ল্যানেট তৈরি করতে পারতো। এই সব কোশ্চেনের আনসার কিন্তু নেবুলা হাইপোথিসিস থেকে পাওয়া যায়নি। বুঝতে পারছো? তা এটাই, যদিও এটাই সর্বজন বিদিত একটা গ্রহীত একটা ফর্মুলা যার মাধ্যমে প্ল্যানেট এবং তার সোলার সিস্টেম তৈরি হয়। ঠিক, নেক্সট থিওরি যেটা মার্কেটে চলে সেটা হচ্ছে বাইনারি থিওরি, প্ল্যানেটেসিমাল হাইপোথিসিস। প্ল্যানেটেসিমাল হাইপোথিসিস বলে একে। ঠিক আছে, প্ল্যানেটেসিমাল হাইপোথিসিস কি বলা হলো যে সূর্যটা আগে থেকে ছিল, সূর্যটা আগে থেকে ছিল, এই যে সূর্য আগে থেকে ছিল, এই সূর্যের চারিদিকে অন্য কোন একটা স্টার এসেছিল, যে স্টারটা সূর্য থেকে একটা সিগার শেপেড একটা এক্সট্রুশন টেনে বার করে নেয়। ঠিক আছে, কেন? গ্র্যাভিটির জন্য। তাহলে একটা স্টার এলো, যে স্টারটা সূর্যের খুব কাছাকাছি অ্যাপ্রোচ করে ফেললো এবং সে সূর্যের থেকে খানিকটা মেটেরিয়ালকে টেনে বার করে নিয়ে এলো, যার শেপটা ছিল সিগার শেপেড, মানে পেটটা মোটা, মাঝখানটা মোটা এবং তার দুদিকটা সরু। ঠিক আছে, সেইখান থেকে আমরা এই যে এই জিনিসটাকে বলি প্ল্যানেটেসিমাল। ঠিক আছে, এই যে ছোট ছোট টুকরো 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 আছে এগুলোকে আমরা প্ল্যানেট, হ্যাঁ, এই প্ল্যানেটেসিমালরা সব এলো, এসে পরে একটা প্ল্যানেটেসিমাল গুলো এসে একটা আলাদা আলাদা সব বডি তৈরি করলো, যারা আলাদা আলাদা প্ল্যানেট হলো। ঠিক আছে, এবং যেহেতু সিগার শেপ ছিল তাই মাঝখানের প্ল্যানেট গুলো বলা হচ্ছে বড়, যার কারণে বৃহস্পতি, শনি এদের সাইজ খুব বড়। ঠিক আছে, পৃথিবী, মঙ্গল এদের সাইজ খুব ছোট। ঠিক আছে, তাহলে এই হলো কি ব্যাপার। এরও তোমার হাজার রকমের ক্রিটিসিজম কিন্তু এসেছিল। ক্রিটিসিজম হিসেবে বলা হলো যে এই যে স্টারটা যেটা বাইরে থেকে এলো সে হঠাৎ করে কোথা থেকে এলো, তাহলে তার অরিজিনটা কি? তার অরিজিন সম্বন্ধে কোনো কিছু কথা বলা নেই। ঠিক আছে, 2 নম্বর এই যে বলছে যে কোয়ালিস করে পরে প্ল্যানেট তৈরি হচ্ছে, এগেইন সেম কোশ্চেন, কোয়ালিস কেন করবে? এটা তো এমন হতে পারতো পৃথিবী থেকে, সূর্য থেকে টেনে বার করে নিল, তারপর সবকিছু ছড়িয়ে গেল, সেটা না হয় কোয়ালিস করে প্ল্যানেট তৈরি হচ্ছে কেন? এই ধরনের কোশ্চেন কিন্তু এসছে। তারপরে নেক্সট আবার থিওরি দেওয়া হয়েছে টাইডাল থিওরি বা গ্র্যাভিটেশনাল থিওরি। টাইডাল থিওরিতেও তাই বলা হলো, একটা প্রিমিটিভ সান ছিল, একটা ইনক্লুডিং স্টার এলো বাইরে থেকে। ঠিক আছে,
বাইরে থেকে এলো এবং এই সানের মধ্যে বালজিং তৈরি করলো, যেটা টাইড। ঠিক আছে, টাইড যেমন পৃথিবীতে জলের টাইড হয়, ওশেনের উপর টাইড তৈরি হয়, সেরকম সানের উপর একটা টাইড তৈরি হলো, ওই একই রকমের আগের থিওরিটার মতোই। সেখানেও বললো যে ওই টাইডের জন্য যে এক্সক্লুশন অফ মাসটা হলো, সেই মাসটা সূর্য থেকে বেরিয়ে এসে সিগার শেপেড অবজেক্ট একটা বেরিয়ে এসে আলাদা আলাদা প্ল্যানেটস গুলো তৈরি করলো। ঠিক আছে, সেখানেও তোমার কোশ্চেন করা হয়েছে যে তারা কন্ডেন্সড হচ্ছে কেন, কি হচ্ছে, একই ধরনের ব্যাপার। ঠিক আছে, বাইনারি স্টার হাইপোথিসিস। বাইনারি স্টারে বলা হয়েছে যে না, একটা না, দুটো স্টার ছিল এবং এটা 3 নাম্বার স্টার কেউ একজন এসেছিল, যে দুটো স্টারের মধ্যে একজন সান এবং একজন অন্য কিছু। তো এরা কিন্তু সান থেকে বেরিয়ে আসেনি, এবার একটা সান ছিল আর একটা অবজেক্ট ছিল, 3 নম্বর একজন কেউ এসে 2 নম্বর অবজেক্ট থেকে খানিকটা মাল ম্যাটেরিয়াল কেটে বার করেছিল, যারা সানের গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনের মধ্যে পড়ে সূর্যের চারিদিকে ঘুরতে শুরু করলো। এদের কথা হলো কি, যে এই যে প্ল্যানেটস গুলো কিন্তু সূর্যের অংশ নয়, কিন্তু বাকি সমস্ত থিওরিতে বলা হয়েছে যে সূর্যের থেকেই বাকি প্ল্যানেট গুলো তৈরি হয়েছে, কিন্তু এদের সেই কথাটা আসেনি। এরা বলে না, এটা একটা সেকেন্ড কোন একটা স্টার ছিল যেখান থেকে এটা এসেছে। ঠিক আছে, এটা বাইনারি স্টার হাইপোথিসিস বলে। তারও কোশ্চেন এসেছিল যে বাইনারি স্টার যে তুমি বলছো বা 3 নাম্বার স্টার বলছো, এগুলো সব কোথা থেকে, এইসব গল্পগুলো আসছে কোথা থেকে, কটা স্টার, তাহলে হয় 3টে, তাহলে আরো কেন ছিল না, এগুলো কেন হচ্ছে না? হ্যাঁ, তো এই ধরনের এই সমস্ত থিওরিজ গুলো নিজের কন্ট্রাডিকশন আছে, নিজের প্রবলেম আছে, নিজের বলেছে, নিজের প্রবলেম ক্রিয়েট করেছে। ঠিক আছে, আলটিমেট যেটা হয়েছে সেটা হচ্ছে এডউইন হাবলস এর একটা থিওরি 1930 সালে এসেছিল, যেটাকে আমরা বলি বিগ ব্যাং থিওরি। এই বিগ ব্যাং থিওরির মাধ্যমে মনে করা হয় যে ইউনিভার্সের সূচনা হয়েছে। ঠিক আছে, এই বিগ ব্যাং থিওরি, এই যে এই ইউনিভার্সের বয়স হচ্ছে গিয়ে 13.6 বিলিয়ন ইয়ার্স। ঠিক আছে, তোমরা নোট করতে পারো, পৃথিবীর বয়স হচ্ছে গিয়ে 4.6 বিলিয়ন ইয়ার্স, যেখানে ইউনিভার্স তৈরি হয়েছে 13.6 বিলিয়ন ইয়ার্স আগে। ঠিক আছে, তাহলে ইউনিভার্সের কথা হলো হচ্ছে 13.6 আর পৃথিবীর কথা হলো হচ্ছে 4.6 বিলিয়ন ইয়ার্স আগে। ঠিক আছে, সূর্য 4.6 বিলিয়ন ইয়ার্স আগে তৈরি হয়েছে বলে মনে করা হয়। ঠিক আছে, বিগ ব্যাং থিওরি হচ্ছে লেটেস্ট থিওরি, যেটা 1930 তে এসেছে। এই থিওরিগুলোর খুব গভীরে, খুব ভেতরে যাওয়ার কোনো দরকার নেই, শুধু নামগুলো একটু জানতে হবে এবং কোন থিওরিতে মোটামুটি কি বলা হয়েছে, কোন থিওরির মোটামুটি কি ড্রব্যাকস হতে পারে, সেইগুলো জানলেই কাজ চলবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখবো, আর বেশি দরকার নেই। পরের দিনে আমরা দেখবো হচ্ছে প্ল্যানেটারি মোশন গুলো কিরকম, এবং সেই সম্বন্ধে অরবিটস নিয়ে 2-4টে ফর্মুলা, 2-4টে নিউমেরিক্যাল প্রবলেম, যেগুলো নেটে এবং জ্যামে খুবই আসছে, এখন গেটেও আসছে। ঠিক আছে, সেগুলো। এই পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে আজকের জন্য, তাহলে বলো। বলো, প্রদীপ, সায়ন, আরিফা, কিছু প্রশ্ন আছে? না দাদা, বুঝতে পেরেছি। না স্যার। ঠিক আছে তো, আরিফা ঠিক আছে, বলো। হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে বন্ধ করছি, লিভ করছি। ঠিক আছে, চলো, টাটা দাদা।